ট্রপি কি এইটা বলেছিলাম, জাস্ট বলেছিলাম যে কি এটা হচ্ছে মেজার করছে ডিগ্রি অফ র্যান্ডমনেস বা ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস। এখন র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস মানে কি, মনে করো আমি দাঁড়িয়ে আছি, দুম করে ছোটা শুরু করলাম, ইটস ইনক্রিজ অফ ডিসঅর্ডারনেস। তুমি মনে করো দৌড়াদৌড়ি করতে করতে দুম করে গিয়ে রেস্ট নিচ্ছ, ইটস ডিক্রিজ অফ ডিসঅর্ডারনেস বা র্যান্ডমনেস। এটাই আলটিমেটলি বোঝায়। কিন্তু সব জায়গায় কিন্তু এই কনসেপ্টটা দিয়ে বুঝে উঠতে পারবো না। ওই জন্যে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে পরীক্ষার রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। যেরকম একটা হচ্ছে কি এনট্রপি অফ গ্রাফাইট গ্রেটার দ্যান এনট্রপি অফ ডায়মন্ড। এটা ওই রকম কনসেপচুয়ালি কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না, কারণ এখানের মধ্যে ওই রকম তো নয়, এটা জাস্ট মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা সেই জন্য। এবার দেখো, মনে করো আমরা যদি বলি NH4 সলিড অ্যাকোয়াস সলিউশনে আমরা ইউজ করছি, এটা বোঝা যায় কেন, কারণ NH4 প্লাস আর Cl মাইনাস আয়ন তখন সলিউশনে যেই আসবে, প্রথমে সলিড ছিল, দ্যাট ইজ সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। সলিডের মধ্যে কিন্তু NH4 প্লাস আর Cl মাইনাস দুম করে এরকম ঘোরাঘুরি বা ছোটাছুটি করতে পারবে না। কিন্তু যেই মনে করো অ্যাকোয়াস সলিউশনে চলে আসবে, তখন কিন্তু মনে করো NH4 প্লাস আয়ন আর Cl মাইনাস আয়নটা স্পেসিফিক্যালি বা ইন্ডিভিজুয়ালি ওরা কিন্তু ওই সলিউশন ফেজের মধ্যে এদিক ওদিক এরকমভাবে ফ্রিলি মুভ করতে পারবে। তার মানে কি, র্যান্ডামনেস বাড়ছে, আর র্যান্ডামনেস যদি বাড়ে তাহলে কী হয়ে যাবে, আমাদের এনট্রপিটা বাড়বে। যদি আমরা মনে করো HCl মানে অন অ্যাডিশন অফ HCl ইন অ্যাকোয়াস সলিউশন Ag প্লাস করি, তাহলে জিনিসটা কি হচ্ছে ভাবো। যদি এই থার্ড অপশানটা বলছি, ঠিক আছে, থার্ডেরটাকে, তাহলে প্রথমে হচ্ছে দেখো Ag প্লাস কী ছিল, সলিউশনে ফ্রি ছিল, এটা একদম ফ্রি, তার মানে এনট্রপি মোটামুটি একটা ছিল, সে যাই হোক না কেন একটা তো এনট্রপির ভ্যালু ছিল। কিন্তু যেই মনে করো এখানে Cl মাইনাসটা চলে আসছে, কোথা থেকে আসছে, HCl থেকে, সঙ্গে সঙ্গেও কী করে দেবে, AgCl একটা সলিডের প্রেসিপিটেট ফেলে দিল। তাহলে দেখো ডিগ্রি অফ র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস এটা কী হয়ে গেল, কমে গেল। কেন কমে গেল, কারণ Ag প্লাস আগে কিন্তু সলিউশনে ফ্রিলি ছিল। এখন দেখো আমরা যেই HCl ইউজ করলাম, তখন ওই ফ্রি Ag প্লাসগুলো Cl মাইনাসের সাথে কম্বাইন করে AgCl এর প্রেসিপিটেট ফেলে দিল। তাহলে এখন তো ওই যে ফ্রিলি মুভমেন্টটা ছিল ওই আয়নসটার, ওটা তো কমে গেল। যদি কমে যায় তাহলে এনট্রপি কমে যাবে। তাহলে এই 2 নম্বর বা 3 নম্বর মনে করো যেগুলো প্রশ্ন পড়ে সেগুলো আমি স্পেসিফিক্যালি বলছি। এইগুলো কিন্তু কনসেপচুয়াল, এগুলো বুঝতে পারবো, কিন্তু 1 নম্বরটা বোঝা সম্ভব নয়, ওটা আমাদের মনে রাখতে হবে। ফোর্থ পয়েন্ট, এইটা আমাদের একটু মনে রাখতে হয়, যেরকম যখন আমরা এগকে বয়েল করছি তখন ডিনেচারেশন হচ্ছে, আর ডিনেচারেশন যদি হয় তাহলে এনট্রপি বাড়বে। এটা মনে রাখাটা একটু সোজাও এই কারণে হয়, কারণ যখন বয়েল করছি সাধারণত কিন্তু আমরা টেম্পারেচার বাড়াই বা ফোটাই, আর যদি ফোটাই তাহলে অলওয়েজ কী হবে, এনট্রপি সাধারণত বাড়ারই কথা, সেখানে র্যান্ডামনেসটা বাড়ছে। লাস্ট ওয়ান, দ্যাট ইজ স্ট্রেচিং অফ রাবার। এইটাকেও একটুখানি মনে রাখতে হবে, কেন, কারণ দুম করে ভাবলে তুমি বুঝতে পারবে না যে কী করে হচ্ছে। নিঃসন্দেহে একটা কনসেপ্ট আছে, বাট ওই রকমভাবে জিনিসটা অতটা কিন্তু মনে রাখতে পারবে না, তাই মুখস্থ করে রাখাটা এই দিক থেকে একটুখানি ভালো। সেটা হচ্ছে যখন আমরা রাবার ব্যান্ডটাকে স্ট্রেচ করছি, তখন কি হবে, এই যে এর মলিকুলার যে জিওমেট্রিটা আছে, এটা কম্পারেটিভলি একটা মোর অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টে আসবে যখন আমরা রাবারটাকে স্ট্রেচ করে দেবো। তাই এক্ষেত্রে এনট্রপিটা ডিক্রিজ করবে। এখন তোমার মনে হতে পারে যে কী করে হচ্ছে, দেখো কী করে হচ্ছে, ওই জন্য বললাম না যে এই জিনিসটা আমরা ওরকমভাবে বুঝতে পারবো না, যে কী করে ভেতরে ওই মলিকুলার অ্যারেঞ্জমেন্ট অর্ডার হচ্ছে, এইটা আমরা বাইরে থেকে ওরকমভাবে কখনোই বুঝতে পারবো না। বাট যদি রাবারকে আমরা স্ট্রেচ করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যে মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো হবে, বা তুলনামূলকভাবে বলতে পারো যে একটা অর্ডার্ড ম্যানারে আসবে। আর অর্ডার্ড ম্যানারে হলে তাহলে র্যান্ডমনেস বা ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস এটা কমে যাবে। কমে গেলে আমার এনট্রপি কমেই যাবে। এই যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট থেকেই মোস্টলি প্রশ্ন আসে। হ্যাঁ, এবার হতে পারে মনে করো তোমাকে Ag প্লাসের যে কোশ্চেনটা আছে, মনে করো অন এডিশন অফ HCl ইন সলিউশন অফ Ag প্লাস, এটা না দিয়ে হয়তো হতে পারে অন এডিশন অফ HBr ইন Ag প্লাস, এটাও হতে পারে। তাহলেও কিন্তু সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট পড়বে, আর যদি সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট পড়ে, এনট্রপি কিন্তু ওখানেও ডাউন হবে বা ডিক্রিজ করবে। তাই এখানে যে শুধুমাত্র এই রকম প্রশ্ন আছে সেটা আমরা বলছি না, বাট এই ধরনের স্পেসিফিক্যালি প্রশ্নগুলো আসে। এই 5টা পয়েন্ট আপাতত আগে লেখো, তারপরে আমরা পড়ব টোটাল এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল অ্যান্ড ইন ইরিভার্সিবল প্রসেস, দুটোর ক্ষেত্রেই পড়ব। আগে এটা লিখে নাও। লিখে নেওয়ার পরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেস পড়ব অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। আমরা যা যাবতীয় অ্যাপ্লিকেশান করব, যা যাবতীয় অঙ্ক করব, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্যই করব, বাট ইরিভার্সিবল প্রসেসের জন্য অ্যাকচুয়ালি কী হয় সেটা আমরা দেখাবো। জয়েন কে করেনি, শুধু নিশাত, তাই তো?
আচ্ছা লেখাটা হয়ে গেলে বলবে, এটা তো খুব একটা বেশি বড় নয়, লেখাটা হয়ে গেলে বলবো আমাকে। হয়েছে নোট ডাউন? আচ্ছা ঠিক আছে, এইটা কিন্তু পড়বে, কারণ এখান থেকেই প্রশ্ন আসে তোমাদের, শর্ট কোশ্চেন টাইপের আসে, যে অন বয়লিং এগ বা স্ক্রাবিং অফ রাবারে কী হবে, এগুলো ছোটো ছোটো প্রশ্ন দেয়। এই রুদ্রদের রেজাল্ট বেরোয়নি এখনো? আসলে আমি বেশি যাচ্ছি না, ওই জন্য আর খোঁজ খবর রাখছি। ও হয়ে গেছে এবারে? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা এবার দেখো আমরা কি বলছি, এনট্রপি চেঞ্জ করছি রিভার্সিবল প্রসেসটা রিভার্সিবল। আমরা যা যাবতীয় অঙ্ক করবো কিন্তু এর মাধ্যমেই করব, কারণ ইরিভার্সিবল অঙ্ক করতে গেলে আমরা ওই রকমভাবে বের করতে পারবো না, তার কারণটা বলেও দেবো। দেখো আমরা কি করছি জিনিসটা, বলছি রিভার্সিবল প্রসেস বলেছি কি কীরকমভাবে বলছি, সিস্টেম আর সারাউন্ডিংস অলওয়েজ কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে তার মানে কিন্তু আমার হয়ে যাবে টিটা কনস্ট্যান্ট, আর এটা যদি না কনস্ট্যান্ট হয় তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবেই না। তার কারণটা কি? তার কারণটা হলো কি, মনে করো আমার কাছে একটা সিস্টেম আছে আর সারাউন্ডিংস, আমরা বলেছি যে সিস্টেম আমি যে কোনো একটা ভাবতে পারি আর সারাউন্ডিংসকেও আমি যা ইচ্ছা একটা ভাবতে পারি। সে ফর এক্সাম্পল মনে করো আমাদের কাছে একটা লোহা আছে, তাহলে লোহাটা হচ্ছে সিস্টেম, আর তার বাইরের যে এটা আছে তোমার অ্যাটমসফিয়ারটা, সেটা হচ্ছে কি সারাউন্ডিংস হবে। তাহলে এক্ষেত্রে দেখো নর্মালি যদি আমি ভাবি সেটা হচ্ছে ওপেন কন্ডিশন, তাহলে সেখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা তা কিন্তু আমি বলিনি। তাহলে এখানে কিন্তু টেম্পারেচারটা আলটিমেটলি কনস্ট্যান্টই হবে। তাই এখানে এরকমভাবে তোমাকে ভাবতে হবে জিনিসটা, যেটা এক্সাম্পল বললাম একই, কিন্তু সারাউন্ডিংস আলটিমেটলি কী হবে, সারাউন্ডিংস আর এই যে মনে করো লোহাটা আছে এর টেম্পারেচার কিন্তু সেমই থাকবে, চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। আলটিমেটলি সিস্টেম আর সারাউন্ডিংস
উইল অলওয়েজ রিমেন ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু আমাকে হতেই হবে। এবার মনে করো তোমার যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে যদি মনে করো আমি বলি যে সিস্টেমটা থেকে হিটটা রিলিজ করছে, তাহলে অ্যাবজর্ব কে করবে? আমার সারাউন্ডিংস করবে। কিন্তু কতটা হিট অ্যাবজর্ব করবে? ঠিক যতটা হিট ও রিলিজ করবে ততটা হিটই কিন্তু সারাউন্ডিংস অ্যাবজর্ব করবে। কেন? ওই যে বললাম যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হবে থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকতো তাহলে কিন্তু আলাদা হতো, কিন্তু যেহেতু এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে তাহলে কি হবে? সিস্টেম যতটা হিট রিলিজ করবে সারাউন্ডিংস ততটা অ্যাবজর্ব করবে, অথবা উল্টোটাও হতে পারে যে সারাউন্ডিংস যতটা হিট রিলিজ করবে সিস্টেম ততটা অ্যাবজর্ব করবে। বাট এটা কিন্তু তখনই সম্ভব যখন দুজনের টেম্পারেচারটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আমরা রাখছি। যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে, আমি যদি বলি যে সিস্টেমটার টেম্পারেচার বেশি থাকবে আর সারাউন্ডিংসটার কম, তাহলে হতেই পারে যে ও যতটা হিট রিলিজ করলো এ ততটা অ্যাবজর্ব করবে না, বা এই যতটা হিট রিলিজ করছে ও ততটা অ্যাবজর্ব করবে না, এটা নর্মাল। কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে কিন্তু অলওয়েজ এ যতটা রিলিজ করবে অন্যটা ততটাই অ্যাবজর্ব করবে, এটাই নিয়ম। এইবার দেখো, তাহলে এবার আমরা কি বলেছি, ধরে নিচ্ছি এখানে এটা উল্টো এক্সাম্পেলও হতে পারে, বাট আমরা যে এক্সাম্পলটা ধরেছি যে মনে করো সিস্টেমটা কিউ হিট এটা রিলিজ করছে আর সারাউন্ডিংসে তাহলে ওইটা অ্যাবজর্ব হবে, এটা আমরা ধরছি। তুমি উল্টোটাও ভাবতে পারো যে সারাউন্ডিংস সিস্টেম অ্যাবজর্ব করছে, সারাউন্ডিংস রিলিজ করছে, একই কনসেপ্ট দুটোর মধ্যে। বাট আমরা যে কোনো একটা স্পেসিফিক এক্সাম্পল নিচ্ছি যে সিস্টেমটা হচ্ছে কিছুটা পরিমাণ হিট রিলিজ করছে আর সারাউন্ডিংসটা সেটা অ্যাবজর্ব করছে, বাট টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ টি। তাই যদি হয় তাহলে সিস্টেমটা যতটা রিলিজ করলে আমরা লিখি মাইনাস, তাহলে মাইনাস কিউ বাই টি, ঠিক ততটাই কিন্তু সারাউন্ডিংস অ্যাবজর্ব করবে, দ্যাট ইজ প্লাস কিউ সিস্টেম বাই টি। এটাকে প্লাস কিউ সিস্টেম কেন লিখেছি? কারণ এইটা বোঝানোর জন্য যে যতটা ও রিলিজ করেছে এ কিন্তু ততটাই অ্যাবজর্ব করেছে, এইটা বোঝানোর জন্য। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ সেটা কত হলো দেখো, এইটাই হচ্ছে স্পেসিফিক্যালি বোঝার জিনিস। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জটা কত আসছে? ডেল এস টোটাল, তাহলে আমার কী হবে? ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস, এই টোটালটা তাহলে কী হবে? অলওয়েজ দেখো জিরোই হবে। যদি রিভার্সিবল প্রসেস হয় অলওয়েজ দেখো আমার ডেল এস টোটাল জিরোই হবে, কারণ রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে যতটা হিট সিস্টেম রিলিজ করবে ততটা সারাউন্ডিং অ্যাবজর্ব করবে, অথবা যতটা সারাউন্ডিং রিলিজ করবে ততটাই সিস্টেম অ্যাবজর্ব করবে। তাহলে সিস্টেমের টোটাল এনট্রপি চেঞ্জটা যেটা হবে, সারাউন্ডিংসের এনট্রপি চেঞ্জ হবে জাস্ট তার অপোজিট হবে, মানে সাইনটা ভ্যালু সেম থাকবে, জাস্ট সাইনটা অপোজিট হবে। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ সেটা কী হবে? সিস্টেম প্লাস সারাউন্ডিংস করলে আমরা অলওয়েজ দেখো ডেল্টা এস টোটালটা জিরোই পাবো। তাহলে একটা ইকুইলিব্রিয়াম যখন মেনটেন হচ্ছে ডেল্টা এসটা অলওয়েজ দেখো আমরা জিরো পাবো। এবারে একটা ক্ষেত্রে দেখবে আমরা একটু আগে যখন আমরা পড়ছিলাম এই পার্টিকুলার এই টপিকেই ছিল যে ডেল এসটা যেখানে আমরা গ্রেটার দ্যান জিরো করেছিলাম, সেইখানে বলেছিলাম এটা স্পন্টেনিটি একটা ক্রাইটেরিয়া, সেটা কোথায় আছে আর আমার মনে নেই, তোমাদের তবে পড়িয়েছিলাম এটা, যে ডেল্টা এস যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সেটাকেও আমরা স্পন্টেনিয়াস বলতে পারি। এই যে এইখানেই মনে আছে, হ্যাঁ নর্মাল স্পন্টেনিয়াস ক্রাইটেরিয়া, তো এটাই এটা ফাইনাল স্পন্টেনিয়াস ক্রাইটেরিয়া। কিন্তু এনট্রপির ক্ষেত্রেও মনে হচ্ছে আমি একবার বলেছিলাম তোমাদের যে যখন ডেল্টা এসটা পজিটিভ বা ডেল্টা এসটা নেগেটিভ হবে সেই জন্য ওটা একটা স্পন্টেনিটি ক্রাইটেরিয়াও হয়, সেটা এখানে আর পাচ্ছি না এখন, যদিও না এখন পাচ্ছি না, ঠিক আছে অসুবিধা নেই। বাট ওই ডেল্টা এসটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাতেও স্পন্টেনিটি ক্রাইটেরিয়া হতে পারে। এইবার দেখো জিনিসটা যেটা বলছিলাম যে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ যদি ইরিভার্সিবল প্রসেস হয় তখন কিন্তু আমরা বলিনি ওটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এবার ধরে নাও সেই একই জিনিস যেরকম আমরা ওটার ক্ষেত্রে ধরেছি এটার ক্ষেত্রেও ধরে নিচ্ছি, সিস্টেমটা মনে করো হাই টেম্পারেচারে আছে আর সারাউন্ডিংসটা লো টেম্পারেচারে আছে, তার মানে T1 গ্রেটার দ্যান T2। তাহলে যে হাই টেম্পারেচারে আছে, মনে করো আমি এক বাটি জল গরম করে নিলাম, আমার বাটিটা মনে করো ওই জলের বাটিটা মনে করো সিস্টেম, তাহলে কী হবে? ওইটা সারাউন্ডিংসকে ধীরে 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 সেই হিটটা রিলিজ করবে এবং দুটো অ্যাকচুয়ালি কী হবে? নর্মাল টেম্পারেচারে ফেরার চেষ্টা করবে। তাহলে যার টেম্পারেচার বেশি আছে সে হিট রিলিজ করবে। তাহলে এখানে কী হবে? যে সিস্টেমটা যেহেতু হাই টেম্পারেচার আছে তাহলে সিস্টেমটা হিট রিলিজ করবে, এই সিস্টেমটা যে হিট রিলিজ করলো সেটা হলো আমার মাইনাস কিউ বাই T1। তাহলে যতটা পরিমাণ হিট রিলিজ করলো ততটাই তো আমার সারাউন্ডিংস অ্যাবজর্ব করবে এখানে, কারণ ও যে হিটটা রিলিজ করবে সেটা সারাউন্ডিংসেই যাচ্ছে, তাহলে ততটা হিটইও অ্যাবজর্ব করলো, তাহলে কী হয়ে গেল? প্লাস কিউ বাই T2, কারণ ও যেহেতু অ্যাবজর্ব করছে তাহলে আমার প্লাস সাইন এলো।
কিন্তু এখানে লজিক্যালি দেখো যে ডেল্টা এস টোটালটা আমরা করব, সেটা কি কখনো জিরো হবে? কখনোই জিরো হবে না। কেন? কারণ আমরা বলেছি কিন্তু এরা দুজনে থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই, একটা T1-এ আছে, একটা T2-তে আছে। এইবার যদি তুমি ঠিক করে লক্ষ্য করো, দেখো আমরা বলেছি T1 গ্রেটার দ্যান T2। যদি T1 গ্রেটার দ্যান T2 হয়, তাহলে কিউ বাই T2 এটা হয়ে যাবে গ্রেটার দ্যান কিউ বাই T1। এটা তো হবে, এটা তো হবে। তার মানে এখান থেকে কি আমরা এটা বলতে পারি না, দেখো তো ডেল্টা এসটা পজিটিভ হবে। তার মানে যে কটা ইরিভার্সিবল প্রসেস হয় তাদের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা অলওয়েজ পজিটিভ। এবং আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আমরা কি বলেছিলাম, মোর দ্যান 90% প্রসেসই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। কারণ রিভার্সিবল তখনই হতে পারে যখন ক্লোজড কন্ডিশন থাকবে। ক্লোজ কোথায় আছে? আমাদের 90% কেসই হচ্ছে ওপেন, 99% বলতে পারি সবই তো। তাহলে সবসময়ের জন্যেই কী হচ্ছে, এনট্রপি কিন্তু ইনক্রিজ করছে। যেরকম আমি মনে করো কথা বলছি, এখানে এনট্রপি ইনক্রিজ হচ্ছে, তোমরা ক্লাস করছো, এনট্রপি ইনক্রিজ হচ্ছে, সব জায়গাতেই কী হচ্ছে, এনট্রপি কিন্তু পজিটিভ। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ ফর ইরিভার্সিবল স্পন্টেনিয়াস প্রসেস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। এইটাকে এই জন্য আমরা লিখবো কি, ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। ও এইটা এখানে এসছে, এই যে। তাহলে দেখো এইটা আমরা এবারে বলতে পারি যে ডেল এস জিরো যেখানে হয়েছে, তার মানে সেটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে। এই যে ডেল এস যেটা জিরো হলো, তার মানে সেটা ইকুইলিব্রিয়াম মেনটেন হলো। আচ্ছা, ডেল এস যদি আমার পজিটিভ হয়, তার মানে সেটা বলতে পারি আমরা স্পন্টেনিয়াস প্রসেস। কারণ ইরিভার্সিবল প্রসেস মানেই তো স্পন্টেনিয়াস, এটা মানেই তো আমার স্পন্টেনিয়াস। তাহলে ইরিভার্সিবল প্রসেস যদি স্পন্টেনিয়াস হয়, তার মানে ডেল এস পজিটিভ মানেই আমি বলতে পারি একটা স্পন্টেনিয়াস প্রসেসের ক্রাইটেরিয়া। আর তাহলে ডেল এসটা যদি নেগেটিভ হয়, তাহলে হয়ে যাবে আমার নন স্পন্টেনিয়াস। বাট আবারও বললাম, ইটস ইন্ডিকেশন, এটা কিন্তু একটা ইন্ডিকেশন, ঠিক আছে? ইন্ডিকেশন, নট ইন্ডিকেশন, কমাতে লিখবে, বাট নট ফাইনাল ক্রাইটেরিয়া, বাট নট ফাইনাল ক্রাইটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল ক্রাইটেরিয়াটা কোনটা হবে? কারণ এইটা অনেক স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়, এটা আমরা পরে বুঝবো। ফাইনাল ক্রাইটেরিয়া কিন্তু হবে ডেল জি, যেটা আমি আগেও বলেছি। এটা একটা ইন্ডিকেশন। ডেল এস যদি পজিটিভ হয় সাধারণত স্পন্টেনিয়াস হতে পারে, ডেল এস নেগেটিভ হলে সাধারণত নন স্পন্টেনিয়াস হওয়ার চান্স বেশি। ডেল এস যদি জিরো হয়, ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে, বাট সবসময় যে সেটা হবে তা নয়। মোর দ্যান 50% কেস এটা হবে। বাট ডেল এস গ্রেটার দ্যান জিরো হলেও কিন্তু নন স্পন্টেনিয়াস হতে পারে, ডেল এস লেস দ্যান জিরো হলেও কিন্তু আমার সেটা স্পন্টেনিয়াস হতে পারে। সেইটা আমরা পরে দেখব এটা কি করে হচ্ছে। বাট এইখানে যেটা বলেছে, স্পন্টেনিটি অফ এ প্রসেস ইন টার্মস অফ টোটাল এন্ট্রপি চেঞ্জ, ইটস ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেশন যদি আমাকে ডেল এস দিয়ে বলতে পড়ে। বাট ফাইনাল ক্রাইটেরিয়া এটা নয়। ফাইনাল ক্রাইটেরিয়া কিন্তু অলওয়েজ আসবে আমাদের ডেল জি। যদি ডেল জিটা নেগেটিভ হয়, তাহলে হবে সেটা স্পন্টেনিয়াস। ডেল জিটা যদি আমার পজিটিভ হয়, তাহলে হবে নন স্পন্টেনিয়াস, যেটা আমরা অলরেডি আগে পড়েছি, জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, এই ইকুয়েশন। আচ্ছা, ওটা মানে আসেনি এখনো, দাঁড়াও। জাস্ট ডেল জিটা আমি বলেছিলাম, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বলেছিলাম তো তোমাদের, এটা বলেছি তো। এই ডেল জিটা বলেছিলাম তো, নেগেটিভ আর পজিটিভ হলে কী কী হবে, এটা বলে দিয়েছিলাম তো। কোনো উত্তরই দেয় না, একদম পড়েনি তার মানে কেউ। স্পন্টেনিটি ক্রাইটেরিয়া আর স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে, যখন স্পন্টেনিয়াস প্রসেস আর নন স্পন্টেনিয়াস প্রসেস পড়িয়েছি, তখন আমি লেখাই নি যে ক্রাইটেরিয়া অনুযায়ী ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে, আর ডেল জিটা যদি পজিটিভ হয় নন স্পন্টেনিয়াস হবে, এটা পড়াইনি আমি। কি গো এসা, সব চুপ কেন? দেখো কোনো কথাই বলে না, তার মানে একদম পড়োনি, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে। এর সাথে আমাদের ক্লাসে কি হচ্ছে এখন, এই সরি স্কুলে কি হচ্ছে? আয়নিক ইকুইলিব্রিয়াম। সে হোক, তাই বলে তোমার থার্মোডাইনামিক্সটা একদম পড়বে না? থার্মোডাইনামিক্স কি কমপ্লিট হয়ে গেছে তোমাদের? না, ওটা স্কুলে এখনো করায়নি তো। ও লাস্ট, তার মানে লাস্ট করাবে ওটা, ঠিক আছে বুঝতে পেরেছি। তো এটা পড়বে তো একটুখানি, শাইন ইকুইলিব্রিয়াম পড়াচ্ছে ঠিক আছে, তাই এইটা তো পড়বে অল্প, এটা না পড়লে কী করাবে? চলো প্রথম অঙ্ক করো। এই এসা, তুমি একটা জিনিস যে বললে ওইখান থেকে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে 2-3টে অঙ্ক পারোনি, সেটা দিলে না তো কইয়া?
হ্যাঁ স্যার, আসলে এই সপ্তাহে আর কি সব ফাংশন হচ্ছে, তো তাই আর কি ওটা হ্যাঁ, পাঠাতে পারিনি ঠিক করে। তোমাদেরও কি ওই মনে পাঠিয়ে করো, দেবো। তোমাদেরও কি ওই ইয়ের পার্টিসিপেশন আছে, মানে করতে হয় তোমাদের পার্টিসিপেট ওই ইয়েতে ক্রিসমাসে? হ্যাঁ, অ্যানুয়াল ফাংশনে আছি, কিন্তু আরেকটা ফাংশনে আছি তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগে এইটা বার করো, তাহলে কি বলা আছে দেখো, এনথ্যালপি চেঞ্জ ফর ট্রানজিশন অফ লিকুইড ওয়াটার টু স্টিম ইজ 40.8 কিলোজুল পার মোল at 373 কেলভিন, ক্যালকুলেট ডেল্টা এস ফর দ্য প্রসেস। ইজ ইট আ কেমিক্যাল চেঞ্জ? দ্য অ্যান্সার ইজ নো। কেন? কারণ এখানে লিকুইড ওয়াটারকে আমি স্টিমে কনভার্ট করেছি। ইটস আ ফিজিক্যাল চেঞ্জ এবং ওপেন কন্ডিশনে হয়েছে। তাহলে ডেল্টা ইজ ইকোয়ালস টু আমরা কী লিখতাম? কিউ বাই টি লিখতাম। কিন্তু এখন এটা কিউ অ্যাট কনস্ট্যান্ট যদি প্রেশার হয় তাহলে কী হয়ে যাবে? এটা ডেল্টা এইচ বাই টি। এটা আমরা আগের দিনও পড়েছিলাম। দেখো এই কন্ডিশনটা আমাদের ফলো হচ্ছে। ঠিক করে বোঝো জিনিসটা। কি হয়েছে? লিকুইড থেকে ভেপার হয়েছে। তাহলে ডেল্টা এস ভেপোরাইজেশন ইকোয়ালস টু আমরা কী লিখবো? ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টি। অ্যাকচুয়ালি কী লেখা উচিত এটা? ডেল্টা এস ভেপোরাইজেশন ইকোয়ালস টু হচ্ছে কিউ বাই টি। বাট কিউটা যখন আসছে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট প্রেশারে আসছে, তাই না? এটা তো কনস্ট্যান্ট প্রেশার, কারণ ওপেনে হচ্ছে। ওপেন হলে যদি কনস্ট্যান্ট প্রেশার হয় তাহলে সেটাকেই আমি কিন্তু লিখতে পারি তাহলে ডেল্টা এইচ বাই টি। আর যেহেতু ভেপোরাইজেশন হচ্ছে তাহলে ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই টি এটা আমি লিখতে পারি। এই তিনটে ইকুয়েশনই আমি শিখিয়েছিলাম, একটা ফিউশন, একটা ভেপোরাইজেশন, আর একটা হতে পারে ডিরেক্টলি সলিড টু ভেপার মানে হচ্ছে সাবলিমেশন। এবং তিনটেই যেহেতু ওপেনে হয় তার মানে সেটাকে আমরা কিউটাকে সবসময়ের জন্যই ডেল এইচ দিয়ে লিখতে পারি। চলো এই প্রথমটা তাহলে কী হবে বলো? একদম সোজা, কিছু নেই কিন্তু অঙ্কটায় দেখো কত আসবে বলো অ্যান্সার। 109.4। হ্যাঁ ব্যাস, ইউনিট বলতে হবে। ওই অ্যান্সার লিখলে তো হবে না বাবা। ডেল্টা এসের ইউনিট কী হবে বলো? 109.4 এসছে, ঠিক আছে, কিন্তু কিউ বাই টি ছিল, তাই তো? তাহলে কি হবে? কিউটা কি ছিল বলো, বা ডেল্টা এইচও ভাবতে পারো। কিউটা হচ্ছে হিট ক্যাপাসিটি ছিল। তাহলে কি হবে এটা? জুল হবে, মোল ইনভার্স হবে, আর কেলভিন ইনভার্স। বুঝতে পেরেছ? জুল, হ্যাঁ। মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হয়েছে। সব সময়ের জন্য ডেল্টা এস এর ইউনিট হবে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এই দেখো হয়েছে। আচ্ছা, এইটা করো দেখি, এই ইলাস্ট্রেশন 3টা, সরি 23টা করবে, 22 নয় 23 করবে। খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা।
এ হয়নি এখনো, সোজা অঙ্ক তো এটা। লিকুইড টু ভেপার পড়েছে, তাহলে লিকুইড টু ভেপার প্রসেসটাকে আমরা কি বলি বলো? ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন। আর ভেপার টু লিকুইড হলে কি হবে তাহলে? কন্ডেনসেশন। কনডেনসেশন। আমরা কি শিখেছি? এটা লিকুইড টু ভেপার শিখেছি তো। তাহলে লিকুইড টু ভেপারে ডেলেস কত এসছে বলো? লিকুইড টু ভেপারে ডেলেসটা কত এসছে বলো? কত? 84.4, 84.4 রাইট, 84.4 জুল এসছিল তো এটা নাকি? জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা কি হয়ে যাবে? এটা তো কনডেনসেশন। তাহলে এটা যদি কনডেনসেশন হয় তাহলে ওইটার কি ঠিক অপোজিট হচ্ছে না? আমরা ঠিক আছে এটা পড়িনি, নিঃসন্দেহে এটা পড়ার দরকারও তো নেই, কারণ লিকুইড টু ভেপার যদি ভেপোরাইজেশন হয় তাহলে ভেপার টু লিকুইড হচ্ছে কনডেনসেশন। তাহলে এক্ষেত্রে ডেল্টা এসটা কি হবে? একই ভ্যালু আসবে, জাস্ট মাইনাসে। দেখো বুঝতে পেরেছো কি? এটা তো আর কিছুই নয়, তুমি যে প্রসেসটা করছো এটা ডেল্টা এস হচ্ছে ইটস কাইন্ড অফ স্টেট ফাংশন। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি, তাহলে লিকুইড টু ভেপার আমরা পড়েছি যে কিউ/টি হয়ে গেল। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আবার কনডেনসেশনটা কি হবে? জাস্ট অপোজিট হবে, কারণ ডেল্টা এসি তো ওটা স্টেট ফাংশন। তাহলে এখন ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা উল্টো হয়ে গেল, তাহলে সেটা তাই হবে না? দেখো এবারে এসা অমৃক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অমৃক, হ্যাঁ অমৃকের সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা যেটা পড়বো দ্যাট ইজ সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স। কিচ্ছু আলাদা নেই, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, দেখো বুঝতে পারছো কিনা। কি বলেছে সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স? এক্ষুনি যেটা পড়লাম এটাই। 99% প্রসেস ইন দ্য হোল ইউনিভার্স বা ওয়ার্ল্ডে আমরা বলতে পারি কি ইটস স্পন্টেনিয়াস প্রসেস। আর যদি তাই হয় তাহলে ডেল্টা এস ওভারঅল এটা কি হবে? পজিটিভ হবে বা গ্রেটার দ্যান জিরো হবে, অথবা এটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি? ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিংস গ্রেটার দ্যান জিরো হবে। বোঝা গেছে যাবো জিনিসটা? ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার তো? দেখে নাও, সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সে কিচ্ছু নেই, আমি যা পড়িয়েছি একদম একই জিনিস, ওখানে কিছুই নেই, অলরেডি এক্ষুনি যেটা পড়িয়েছি সেটাই। ঠিক, স্টেটমেন্টগুলো অবশ্যই লিখে নাও, 1 2 3 তিনখানা স্টেটমেন্ট অবশ্যই লিখে নাও, কারণ তোমাদের যেহেতু মনে করো বোর্ডসে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সটাকে বলো। বাট অলওয়েজ আমি বলে দিলাম ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওর ওপরে কেউ নেই, ওইখান থেকেই ম্যাক্সিমাম ম্যাথ। এবারে গিভস এনার্জি পড়বো, লাস্ট পার্ট। গিভস এনার্জির থেকেও প্রচুর ম্যাথ আসে, ওটা থেকেও, ওটাও মানে তোমরা পারবে, অসুবিধা নেই, সোজা পার্ট। আর কালকে আমরা শেষ করে দেবো থার্মোডাইনামিক্স শেষ, ডিসেম্বরের লাস্ট উইকে আয়নিক ইকুইলিব্রিয়াম শেষ। তারপরে মহাভারত শুরু হবে পরীক্ষা। স্যার কালকে তো অ্যানুয়াল ফাংশন আছে, আসতে অনেক দেরি হতে পারে, তো একটু রেকর্ড করে রাখতে পারবেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, এমনিও দেখো শুরু হবে 9:30, যদি অ্যাটেম্প করতে পারো ঠিক আছে, তাহলে তো রেকর্ডিং এমনি আমার প্রত্যেক ক্লাসই রেকর্ডেড থাকে, আমি তো দিয়েও দিই তোমাকে। অফলাইনগুলো রেকর্ড করতে পারি না, একটু অসুবিধা হয়, বাট অনলাইনগুলো তো সবই রেকর্ডেড থাকে। একটা এ পরীক্ষা দেবে তোমরা, কম্পিটিটিভ পরীক্ষা দেবে ডিসেম্বরের এন্ডিংয়ে, তাহলে আমি নিতে পারি ওই হ্যাঁ। অফলাইন যেরকম দিয়েছিলে তোমরা ওই রকম, মানে ওরকম কোশ্চেন করবো তাহলে। কোন চ্যাপ্টার? তোমরা বলো তাহলে তোমাদের কোন চ্যাপ্টারটা দিলে তোমরা একটুখানি মোটামুটি প্রিপারেশন নিতে পারবে সেই অনুযায়ী নিই। আমরা 3টে চ্যাপ্টার অলরেডি তো রিভিশন দিয়েছি। একটা হচ্ছে নোমেনক্লেচার হয়ে গেছে আমাদের, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, আর একটা কি ছিল আমাদের? বন্ডিং, তাই তো? বন্ডিংও ছিল তো ওর মধ্যে।
না, কি কি ছিল বলো তো? আমি যেটা এমসিকিউ টেস্টটা নিয়েছিলাম সেটা কি কি? হাইড্রোকার্বন আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, হাইড্রোকার্বন আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে তোমরা একটা বলো না কিসে দেবে, অসুবিধা নেই। আর যদি রুদ্র চাও এক্সাম দিতে, এক্সাম দিতে পারো, আমার এক্সামের জন্য ওই রকম কোনো মানে ফিস দিতে হবে না, তুমি চাইলে এসে এক্সাম দিয়ে যেতে পারো। এটা এমসিকিউ এক্সাম থাকবে কম্পিটিটিভের জন্য। এই কোশ্চেন কেন লিখছি? চ্যাপ্টারটা বলো তোমরা কি চ্যাপ্টার দিতে চাও যাতে তোমাদের একটু সুবিধা হবে, বলো রিভিশন। কারণ পুরো জানুয়ারি মাস আমি পরীক্ষাই নিতে থাকবো এরকম, কম্পিটিটিভও থাকবে তার সাথে নর্মালি এই পরীক্ষাও নেবো, বাট ডিসেম্বরের এন্ডে একটা তো পরীক্ষা দিতে পারবে, তোমায় তো ছুটি পড়ে যাচ্ছে, ওই জন্য একটা পরীক্ষা দাও না ডিসেম্বরের এন্ডে, অসুবিধা তো নেই, একটু বড় সিলেবাস মোটামুটি। বলো 4টে চ্যাপ্টার বলো না। বন্ডিং নিই তাহলে, একটা বন্ডিং থাক, 1 নম্বর বন্ডিং নিচ্ছি। 2 নম্বর বলো কি চ্যাপ্টার দেবে? থার্মোডাইনামিক্স শেষ হচ্ছে, অ্যাটমিক স্ট্রাকচার হ্যাঁ হোক, অসুবিধা নেই, হোক। 2 নম্বর হলো। 3 নম্বর বন্ডিং আর অ্যাটমিক স্ট্রাকচার আগের সিলেবাস অনুযায়ী হলো। থার্মোডাইনামিক্সটা যেহেতু হচ্ছে, থার্মোডাইনামিক্সটাকে কি রাখবো? থার্মোডাইনামিক্স তো শেষ হয়ে যাবে কালকে, এটা থাক। থার্মোডাইনামিক্স না, কেন? অন্য চ্যাপ্টার। তার থার্মোডাইনামিক্সটা তো পড়বেই না, এই চাপে তো পড়া হয়ে যাবে অ্যাটলিস্ট, ফাইনাল এক্সামটা তো ভালো হবে রে বাবা। আর থার্মোডাইনামিক্স তো সোজা, এত ভয় পাও কেন? হ্যাঁ বলো। এত তাড়াতাড়ি দেবো না থার্মোডাইনামিক্স, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চলো বন্ডিং হোক অ্যাটমিক বড় হয়ে স্ট্রাকচার হোক। যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ থার্মোডাইনামিক্স নিঃসন্দেহে বড় চ্যাপ্টার, যথেষ্ট বড়, আমি ওই জন্য হুড়পাড় করে পড়াইও নি তোমাদের। থার্ডেরটা বলো, 4টে চ্যাপ্টার নিই অ্যাটলিস্ট। পিরিয়ডিক টেবিল। ঠিক আছে হবে, অসুবিধা নেই। আরেকটা বলো তাহলে, লাস্ট অমরিক একটা বলো। একটা আমি বলেছি, একটা এসার চয়েস, একটা সারার চয়েস হচ্ছে। Some basic principles of organic chemistry. মোল কনসেপ্ট, মোল কনসেপ্ট বলছো তো? না, অর্গানিক কেমিস্ট্রির ও অর্গ্যানিক কেমিস্ট্রির, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল মানে হয়ে যাবে তোমার নোমেনক্লেচারের সাথে হচ্ছে ওই SN1 SN2 এইগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সে কবে হবে? ডেটটা তাহলে দাঁড়াও একেবারে ঠিকই করে নি না, সুবিধা হবে আমাদের। 1 মিনিট দাঁড়াও, দেখে নিচ্ছি। ডিসেম্বরের ওই ওই সপ্তাহে তো আমি বললাম 2টো ক্লাস হবে না, ওটা পরে হবে। 28 তারিখ হচ্ছে রবিবার। 28 তারিখ তোমরা 2টো নাগাদ পড়তে আসতে পারবে তো? আমি এক্সট্রা ক্লাসের কি টাইম বলেছিলাম তোমাদের, মানে যে সময় নেবো আমি সেটা তো আর ডিক্লেয়ার করিনি তখন। 28 তারিখ কি তোমরা পড়তে আসতে পারবে? 28 তারিখ রবিবার, আমি যদি দুপুরবেলা ব্যাচ রাখি, মনে করো 2টোর কাছাকাছি, পারবে কি? রবিবার? হ্যাঁ রবিবার হ্যাঁ হবে আমার। হয়ে যাবে তো সবার, আশা করি, কারণ আগে একবার মনে হয় আমি ক্লাস নিয়েছিলাম এটা। তাহলে এই পরীক্ষাটাও ওই দিনেই নেবো, কারণ পরীক্ষাটা তো থাকবে আমার 45 মিনিট। এটা হচ্ছে 28/12/2025। তাহলে আমি পরীক্ষার টাইমটা 1:30 করলাম, হ্যাঁ, কারণ ক্লাসটা থাকবে তারপরে, পরীক্ষাটা হচ্ছে 1:30টায়। একবারে সিলেবাসটা লিখে নিও, কারণ আমার কিন্তু পরে আর মনে থাকবে না, আমি নোট ডাউন করে রাখবো, বা একটু লিখে নিও তোমরা। 4টে চ্যাপ্টার থাকবে, বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল আর বেসিক প্রিন্সিপালস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। রবিবার পরীক্ষা হবে 28/12/2024 হয়ে গেছে না, 28/12/2025। ডেটটা 28 তারিখ রবিবারই হলো তো, 28 হ্যাঁ ঠিক আছে, 28 তারিখ রবিবার 1:30টার সময়। ঠিক আছে, আর ওই দিনই পড়াবো আমি, ওই দিন পড়ানোও থাকবে। রুদ্র তোমার হবে তো? হ্যাঁ বলো, বুঝতে পারছি না কি বললে, কি বুঝতে পারলাম না। পুরো পরীক্ষার কোশ্চেন গুলো সব এমসিকিউ হবে?
হ্যাঁ, পুরো এমসিকিউ প্যাটার্ন, তো এটা তো কম্পিটিটিভের এক্সাম হচ্ছে। আর বোর্ডের যে এক্সামগুলো নেবে সেটা জানুয়ারি থেকে স্টার্ট হবে, সিলেবাস কমপ্লিট হওয়ার পরে ওটা ফুল এক্সাম হবে। মানে হাফ পার্ট একটা একটা করে দেবো, তারপরে ফুল এক্সাম নেবো 2 বা 3টে, ওটা জানুয়ারিতে হবে। আর এগুলো হচ্ছে তোমার এর মক টেস্ট, কম্পিটিটিভের মক টেস্ট। তুমি যদি চাও কম্পিটিটিভের মক টেস্ট দিতে আসতে পারো, ওতে অসুবিধা নেই আমার কোনো, তোমার যদি ইচ্ছা লাগে। ঠিক আছে স্যার। ঠিক আছে, নোট ডাউন করে নিও এটা, ঠিক আছে? 4টে চ্যাপ্টার, বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল আর বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি। SN1, SN2, E1, E2 এগুলো থেকেই আমি প্রশ্নটা করবো মোস্টলি। চলো, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। গিবস ফ্রি এনার্জি হচ্ছে বলতে পারো থার্মোডাইনামিক্সের লাস্ট পার্ট, থার্মোকেমিস্ট্রি বলিনি, যদিও থার্মোকেমিস্ট্রি হচ্ছে সব থেকে ইজি, ছেড়ে দাও, ওটা যখন পড়বে দেখবে তোমার মনে হবে সব থেকে ইজি পার্ট ওটা। এখান থেকে তাহলে আমি কী কী নোট ডাউন করবো? প্রথমত আমার যেটা দরকার সেটা হচ্ছে ইকুয়েশনটা, থার্মোডাইনামিক্সের ইকুয়েশনটাই আমার দরকার প্রথম, সেটা হচ্ছে G=H - Ts। এটা হচ্ছে গিবস এনার্জি। জি ফর কি? জি ফর হচ্ছে আমাদের গিবস এনার্জি। বাকি টার্মগুলো আশা করি আমরা সবাই জানি। এইচ মানে কি? এনথ্যালপি। টি তো জানি টেম্পারেচার। এস মানে হচ্ছে আমার এন্ট্রপি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি ডেল্টা জি বার করি তাহলে আমার তাহলে আমি কী করে বার করবো ডেল্টা জি? ডেল্টা জিটা সরি জি হচ্ছে যেহেতু আমার এক্সটেন্সিভ প্রপার্টি অ্যান্ড স্টেট ফাংশন, তাহলে ডেল্টা জি মানেই হয়ে যাবে আমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল, কারণ স্টেট ফাংশন যেহেতু। এবার যখন ডেল্টা জি করবো তখন দেখো আমার কিন্তু দুটো ফ্যাক্টর আসবে এখানে, ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস আর মাইনাস এস ডেল্টা টি, দুটোই কিন্তু আসবে। তাই এইখানে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এই যে ফ্রম ইকুয়েশন 1, এইখান থেকে যে ইকুয়েশনটা আমরা পাবো, এই ইকুয়েশনটা কিন্তু এখানে টিটা কনস্ট্যান্ট বলেই আমরা পাচ্ছি। টিটা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কিন্তু এস ডেল্টা টি এই টার্মটা থাকতো। আমার কথাটা বুঝতে পেরেছো তো? কারণ এখানে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাহলে আসবে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। যদি আমার এখানে টিটা কনস্ট্যান্ট হয় তবেই কিন্তু আমার দেখো এইখানে আমি এই ইকুয়েশনটা পাবো, যেটাকে এখানে মেনশন করা হয়নি, এই জন্য টিটা কনস্ট্যান্ট, এটা আমরা ধরেই নেবো। যেখানে ডেল্টা জি হয়ে যাবে তাহলে চেঞ্জ ইন গিভস এনার্জি, ডেল্টা এইচ হয়ে যাবে আমার চেঞ্জ ইন এনথ্যালপি, আর ডেল্টা এস হয়ে গেল এখন চেঞ্জ ইন এন্ট্রপি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ডেল্টা জি এটা কাকে রিপ্রেজেন্ট করছে, প্রথমত এইটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এইটা একটা শর্ট লাইন জাস্ট লিখে রেখো তাহলে, গিভস এনার্জি ইজ থার্মোডাইনামিক কোয়ান্টিটি which is used to measure the capacity of system to do useful work or gives energy that part of total energy of the system which can be converted into useful work। এইটা কি, এই জিনিসটা আগে আমরা বুঝবো, তাহলে বুঝতে পারবে যে এই গিভস ফ্রি এনার্জির যে ডিফারেন্সটা আসছে নেগেটিভ বা পজিটিভ, এটা কী করে আসছে সেটা বুঝতে পারবে তখন। প্রথমত হচ্ছে ইউজফুল ওয়ার্ক জিনিসটা কি? জিনিসটা কি হচ্ছে যে নর্মালি গিভসের সিস্টেম অনুযায়ী বা গিভসের এক্সপ্লেনেশন অনুযায়ী উনি কি মানে ওনার অনুযায়ী মতামত অনুযায়ী অ্যাকচুয়ালি দু ধরনের ওয়ার্কই হয়। একটা এক্সপেনশন ওয়ার্ক হতে পারে, মানে ভলিউম রিলেটেড আমরা যেটা নর্মালি পড়ছি এখন, যেটা ডব্লিউ ইকুয়ালস টু আমরা পি ডেল্টা ভি বা মাইনাস পি ডেল্টা ভি যেটা আমরা সাধারণত পড়ে থাকি ওটা। আর একটা যেটা উনি বলছেন যে একটা তাহলে নন এক্সপেনশন ওয়ার্কও তো হবে, এরকম তো নয় যে শুধুমাত্র এক্সপেনশন ওয়ার্ক হবে, দুটো ওয়ার্কই হতে পারে। এখন যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে ইউজ করি, দ্যাট ইজ ডেল ই ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, তাহলে আমার চলে যাবে ডেল্টা ইকুয়ালস টু কিউ মাইনাস ডব্লিউ। যারা ওপরের পার্টটা এখনও পর্যন্ত লিখতে পারোনি একটুখানি ওয়েট করে যাও, আমি আবার দিচ্ছি ওপরের পার্টটা, কারণ আমি এটা একটুখানি বুঝিয়ে নিই। তাহলে আমার দু ধরনের এখানে ওয়ার্ক হতে পারে, একটা এক্সপেনশন একটা নন এক্সপেনশন। দেখো এবার যখন আমি তাহলে ডব্লিউ হবে, তাহলে ডব্লিউর জায়গায় আমি দুটোই লিখবো, ডব্লিউ এক্সপেনশনও লিখবো প্লাস ডব্লিউ নন এক্সপেনশন লিখবো। এর আগে অবধি যা আমরা পড়ে এসেছি সেগুলো কিন্তু সব এক্সপেনশন ওয়ার্ক, দ্যাট ইজ পিভি ওয়ার্ক। নন পিভি ওয়ার্ক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন গিভস এসছে, গিভস বলছে যে না, সিস্টেম দু ধরনের ওয়ার্কই করতে পারে, এক্সপেনশন ওয়ার্কও করতে পারে নন এক্সপেনশন ওয়ার্কও করতে পারে। তাহলে আলটিমেটলি ডেল্টা জিটা কী রিপ্রেজেন্ট করছে সেইটা দেখো আমরা বুঝতে পারবো। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, যেটা এক্সপেনশন রিলেটেড ওয়ার্ক সেটাই তো আমার পি ডেল্টা ভি এইটা। হ্যাঁ, আমরা মড ভ্যালু নিয়েছি, এখানে নেগেটিভ সাইন দিচ্ছি না, মড ভ্যালুটা নিচ্ছি কারণ টোটাল ডব্লিউটা দরকার তাই। আর নন এক্সপেনশনটাকে আমরা নর্মালি নন এক্সপেন হিসাবেই লিখে দিলাম, কারণ আমরা জানি না নন এক্সপেনশন ওয়ার্ক কতটা। এখন যদি এইটাকে আমরা এই ডব্লিউটাকে আমরা কোথায় বসাচ্ছি এখন, ডেল্টা ই ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ এই ইকুয়েশানে। যদি ডেল্টা ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ ইকুয়েশানে বসাই তাহলে কী আসবে, কিউ মাইনাস পি ডেল্টা ভি প্লাস চলে আসবে আমার তাহলে ডব্লিউ নন এক্সপেনশন, এটা চলে এলো। এটা আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে চলে এলো। দেখো এই ইকুয়েশনটাই আমরা লিখেছি, এইটাই, এটাকেই ঘুরিয়ে লিখে দেওয়া হয়েছে, আর কিছু নয়। কিউ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, এই তোমার প্লাস ডব্লিউ নন এক্সপেন, কী হলো ব্যাপারটা,
প্লাস ডব্লু ছিল, 1 মিনিট, ডেল্টা ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লু, কিছু এটা গুলিয়ে গেল মনে হলো। ও সরি, এইখানে অ্যাকচুয়ালি এইখানে এরা আলাদা জিনিসটা করে দিয়েছে, ওই জন্য এটা গুলিয়েছে, বুঝতে পেরেছি। এখানে অ্যাকচুয়ালি কী করেছে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম করেছে বলে অ্যাকচুয়ালি এই রকমভাবে ধরে নিয়েছে এটা, বাট এটা দরকার ছিল না অ্যাকচুয়ালি। যাই হোক, ওরা যেরকমভাবে মানে এখানে যেরকমভাবে ধরা আছে আমি সেরকমভাবেই তাহলে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি এটা মাইনাস ডব্লু, মানে কি ডব্লু ইকুয়ালস টু মাইনাস পি ডেল্টা ভি না ধরে ওটাকে মাইনাস ধরেছে। আমাদের ধরা উচিত ডব্লু ইকুয়ালস টু মাইনাস পি ডেল্টা ভি, ওটাকে না ধরে আলটিমেটলি এইটা ধরে নিয়েছে, আর কিছু নয় পুরোটাকে। তাহলে এখানে আমরা তাহলে এইটাকেও মাইনাস করে দেবো, তাহলে আমার এইটাও মাইনাস চলে আসবে। তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি ইকুয়েশনটা আমার এখানে কনভার্ট হলো। এটা যদি কনভার্ট হয়, এবার দেখো জিনিসটা বুঝতে পারছো কি না, সেটা কি, এই ডেল্টা ই প্লাস পি ডেল্টা ডব্লু, সরি ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, এটাই কি ডেল্টা এইচ নয়? এটাই তো আমরা পেয়েছিলাম, মনে পড়ছে এটা, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ই প্লাস পি ডেল্টা ভি, এইটাই তো আমরা এর আগে পেয়েছিলাম এনথালপি চেঞ্জের ইকুয়েশন। তাহলে কিউ ইকুয়ালস টু দেখো আমার চলে এলো ডেল্টা এইচ প্লাস ডব্লু নন এক্সপ্যানশন। আবার দেখো এইটা অলরেডি আমরা জানি যে ডেল এজ ইকুয়ালস টু হয় কিউ বাই টি, এটা তো অলরেডি জানি। ওই জন্যে আমরা কি করছি এখানে, এই যে কিউটা ছিল কিউ এর জায়গায় আমরা করে দিলাম টি ডেল্টা এস, কারণ কিউ এখান থেকে আমরা পেয়ে যাবো দেখো টি ইন্টু ডেল্টা এস এই ইকুয়েশন থেকে। ওই জন্য কিউ এর জায়গায় করে দিচ্ছি আমরা টি ডেল্টা এস, এটা হয়ে গেল ডেল্টা এইচ, আর এটা রয়ে গেল দেখো ডব্লু নন এক্সপ্যানশন। তার মানে আমরা দেখো যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডব্লু নন এক্সপ্যানশন ইকুয়ালস টু টি ডেল্টা এস মাইনাস ডেল্টা এইচ। আবার দেখো এর আগের ইকুয়েশন থেকে অলরেডি আমরা জানতে পেরে গেছি যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তার মানে এটা কি আমরা বলতে পারি না যে আলটিমেটলি ডেল্টা জিটাই হচ্ছে মাইনাস ডব্লু ইউজফুল, মানে ইউজফুল যে ওয়ার্কটা হচ্ছে সেটাই হচ্ছে ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বা গিভস এনার্জি চেঞ্জ। এবং এই ডেল্টা জিটা যদি নেগেটিভ হয় তাহলেই অ্যাকচুয়ালি এটা স্পন্টেনিয়াস, ডেল্টা জিটা যদি পজিটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের নন স্পন্টেনিয়াস। বোঝা গেছে জিনিসটা? এই অবধি ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর একবার একটুখানি সামারাইজ ম্যানারে বলে দিচ্ছি যেগুলো লিখতে হবে। নর্মালি জাস্ট এইটুকু প্রথমটা লিখবে যে গিভস এনার্জিটা কি, এটা জাস্ট এটা বলছে যে কতটা ইউজফুল ওয়ার্ক এখানে হচ্ছে, কারণ নর্মালি তো বুঝতে পারবে না যে ইউজফুল ওয়ার্ক আবার জিনিসটা কী হয়ে গেল। আর এটা অ্যাকচুয়ালি কী বলছে, স্পন্টেনিটি ক্রাইটেরিয়া একটা, যে রিয়াকশনটা হবে কি হবে না। ডেল জি যদি নেগেটিভ হয় দ্যাট ইজ স্পন্টেনিয়াস, ডেল জি যদি পজিটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে নন স্পন্টেনিয়াস। এবার এইটা হচ্ছে একটা থার্মোডাইনামিক ইকুয়েশন যে জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, এটা থার্মোডাইনামিক ইকুয়েশন একটা। এই ইকুয়েশনে যদি আমি ডেল্টা জি পুট করি তাহলে হবে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। আর যদি আমি টিকে কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমার চলে আসবে কি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, যেখানে ডেল্টা জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ডেল্টা এইচ হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, ডেল্টা এস হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি। এটা তো আমরা জেনে গেলাম, অসুবিধা নেই। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডেল্টা জি কাকে রিপ্রেজেন্ট করছে এইটা আমাদের এবারে জানার দরকার। সেটা কি, গিভস কি বলছেন যে অ্যাকচুয়ালি যে ওয়ার্ক ডানটা হচ্ছে এটা কিন্তু দুটো ওয়ার্কেরই মানে সামেশন, একটা হচ্ছে তোমার এক্সপেনশন আর একটা হচ্ছে নন এক্সপেনশন। এখন এই যে আমাদের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স আছে ডেল্টা ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লু, এখানে দেখো আমরা যেটা করেছি এটাকে একটু চেঞ্জ করেছি, না চেঞ্জ করলেও এটা হতো। এখানে কি করেছি আমরা, যেহেতু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম একেবারে ডব্লুটাকে মাইনাস ডব্লু হিসেবে রিপ্রেজেন্ট করছি, ওই জন্য আমরা আগে থেকে ধরে নিচ্ছি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তাই মাইনাস ডব্লু ধরেছি। ওই জন্য ডব্লুর জায়গায় দেখবে আমরা লিখে দিয়েছি পি ডেল্টা ভি, কেন বলো তো আগেই আমরা মাইনাসটা লিখেছি, ওই জন্য এখানে মাইনাস পি ডেল্টা ভি না লিখে আমরা জাস্ট পি ডেল্টা ভি লিখেছি। আর ডব্লু নন এক্সপেনশন, এটা ডব্লু নন এক্সপেনশনই রইল। এটাকে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স লতে আমরা যদি বসাই তাহলে ফাইনাল ইকুয়েশন যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে দেখো কিউ ইকুয়ালস টু ই প্লাস পি ডেল্টা ভি প্লাস ডব্লু নন এক্সপেনশন। আবার এইটা তো অলরেডি থার্মোডাইনামিক্সের ল থেকে থার্মোডাইনামিক্সের ইকুয়েশন থেকে পেয়েছি যে এনথালপি চেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে আমার ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। এখন যদি ওটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা ফাইনাল এক্সপ্রেশনটা পাবো কিউ ইকুয়ালস টু ডেল্টা এইচ প্লাস ডব্লু নন এক্সপেনশন। আবার কিউ মানে আমরা জানি দেখো ডেল্টা ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, এটা তো অলরেডি আমরা এর আগে এন্ট্রপি চেঞ্জ থেকে পেয়েছি যে ডেল্টা ইজ ইকুয়ালস টু কিউ বাই টি হয়, তাহলে কিউ ইকুয়ালস টু টি ডেল্টা ইজ লিখতে পারি, আমরা সেটা লিখে দিলাম। তাহলে সেটা যদি লিখে দিই আমরা দেখো ফাইনাল পাবো যে ডব্লু ইউজফুল যেটা আছে বা ডব্লু নন এক্সপেনশন যেটা আছে সেটাই হচ্ছে মাইনাস ডেল্টা জি। আর এই যে ডব্লু নন এক্সপেনশন এটাকেই আমরা বলছি জাস্ট ইউজফুল ওয়ার্ক, এটা একটা নাম
জাস্ট নন এক্সপেনশন ওয়ার্কও বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, এটা ইউজফুল ওয়ার্ক। তাহলে ডেল্টা জি আলটিমেটলি কাকে রিপ্রেজেন্ট করছে? একটা নন এক্সপেনশন ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে, অথবা আমরা বলতে পারি ইউজফুল ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। এরপরে আমরা যেটা পড়বো দ্যাট উইল বি স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, যে ডেল্টা জি নেগেটিভ হোক বা পজিটিভ হোক তার জন্য কী কী হবে। আচ্ছা, এবার তোমরা একটুখানি বলো যে তোমরা কত অবধি নোট মানে বুঝতে পেরেছো? তো আগে বলো জিনিসটা বুঝতে পেরেছো সবাই? জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? এইখানে এইখানে এই মাইনাসটা আমরা কেন ধরেছি? এখানে মাইনাসটা ধরার কারণ হচ্ছে একটাই, কারণ আমরা আগে থেকে ধরে নিচ্ছি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তার মানে ওই হিসাবে আমরা মাইনাস ডব্লিউ করে দিয়েছি। এটা কোনো জায়গায় কিন্তু আমরা অ্যাপ্লাই করছি না, জাস্ট এখানে প্রুফটার জন্য অ্যাপ্লাই করছি। নর্মালি আমরা লিখবো ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল্টা ভি, বাট এখানে আগে থেকে এইটা মানে ইকুয়েশনটাকে প্রুভ করার জন্যে আমরা এরকমভাবে একটু ঘুরিয়ে করেছি, যে আগে থেকে ধরে নিচ্ছি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তাহলে আমরা মাইনাস ডব্লিউ লিখে দিয়েছি। ওই সময় আমরা ডব্লিউ ইকুয়ালস টু পি ডেল্টা ভি লিখেছি, কারণ যে অলরেডি আমরা মাইনাসটা আগে পুট করেছি তাই। আর এটা পুট করার কারণটা এই কারণেই, কারণ আলটিমেটলি আমার ডব্লিউটা তো টোটাল ডব্লিউ আসবে। এখন কোনখানে মাইনাস করবো, তাহলে আমার ডব্লিউ নন এক্সপেনশনটাকেও তখন মাইনাসে লিখবো না প্লাসে লিখবো, তখন তো গুলিয়ে যাবে। ওই জন্য ওটাকে এরকমভাবে লেখা হয়েছে, আর কিচ্ছু নয়, এটা জাস্ট প্রুফের জন্যে। আচ্ছা, এবার বলো নোট ডাউন করা হয়েছে এই অবধি? এই অবধি নোট ডাউন করা হয়েছে? একটু বাকি আছে। ঠিক আছে, করে নাও, অসুবিধা নেই, করে নাও। এর হয়ে গেলে বলে দেবে আমাকে। আচ্ছা, ঠিক আছে, চল। আচ্ছা, এর যে পরের পার্টটা আছে এটা এমনি জাস্ট পড়ে নেবে, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। ইম্পর্টেন্টটা হচ্ছে, দেখো এইখানে আমার লেখা আছে না পজিটিভ, এটা নেগেটিভ, স্পন্টেনিয়াস, নেগেটিভ, পজিটিভ, নন স্পন্টেনিয়াস, জিরো জিরো, ইকুইলিব্রিয়াম, সব লেখা আছে। একদম সিম্পল করে দেবো, এটা এত কিছু ঝামেলার নেই। এই পার্টটা নিজেরা এমনি দেখে নেবে, এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়। এটা ডেল জি ইকুয়ালস টু হচ্ছে ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশন। সবসময়ের জন্য মনে রাখবে, দিস ইজ দ্য স্পন্টেনিয়াস। যদি আমায় কিছু বলা হয় কোনো রিয়াকশান স্পন্টেনিয়াস হবে কি হবে না, দিস ইজ দ্য মেন এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা এইটাকেই বলে দিচ্ছি মেন এক্সপ্রেশন ফর স্পন্টেনিয়াস ক্রাইটেরিয়া। হলো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলছি, যদি ডেল জিটা আমার নেগেটিভ হয় তাহলে কি হয়ে যাবে সেটা স্পন্টেনিয়াস। ডেল জিটা যদি আমার পজিটিভ হয় তাহলে সেটা হয়ে যাবে আমার নন স্পন্টেনিয়াস। আর ডেল জিটা যদি আমার জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে আমার ইকুইলিব্রিয়াম। ব্যাস। এবার তোমার প্রশ্নটা আসছে, তাহলে স্যার ডেল এস এখানে কি রিপ্রেজেন্ট করবে? ডেল এস পজিটিভ বলে আমরা স্পন্টেনিয়াস বলেছিলাম, ডেল এস নেগেটিভ মানে নন স্পন্টেনিয়াস বলেছি, আবার ডেল এস জিরো মানে ইকুইলিব্রিয়াম বলেছি। তাহলে কখন এটাকে কোথায় আমরা অ্যাপ্লাই করব? আমি আবারও বললাম, মেন এক্সপ্রেশন হচ্ছে ডেল্টা জি। ডেল্টা এস ইজ দ্য সাপোর্টিং ডেটা, ডেল্টা এস মেন নয়। মানে ও কিন্তু বলতে পারে যে মোর দ্যান 50% কেস ডেল্টা এস যদি পজিটিভ হয় স্পন্টেনিয়াস হবে, কিন্তু যদি ডেল্টা এস পজিটিভের পরে আমরা যদি দেখি যে ডেল্টা জিটাও পজিটিভ হয়ে গেল তাহলে নন স্পন্টেনিয়াস। ডেল্টা জি ছাড়া আমরা কিচ্ছু বলতে পারবো না।
ডেল্টা এস যদি পজিটিভ হয় মে বি স্পন্টেনিয়াস, ডেল্টা এস নেগেটিভ মানে মে বি নন স্পন্টেনিয়াস, বা ডেল্টা জি যদি নেগেটিভ হয় তার মানে সেটা 100% স্পন্টেনিয়াস। ডেল্টা জিটাই একমাত্র হচ্ছে মেন স্পন্টেনিটি ক্রাইটেরিয়া। এইবারে এই টেবিলটা দেখো বুঝতে পারবে, আমি যেটা বলে দিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন দেখো, প্রথমত বুঝবে জিনিসটা, ডেল্টা জি নেগেটিভ আছে, হয়ে গেল। তাহলে ডেল্টা জি যদি নেগেটিভ হয় আর তো কোনো চাপই নেই, কি হয়ে যাবে, এটা কমপ্লিটলি স্পন্টেনিয়াস হবে, আর তো কোনো অসুবিধা নেই। কি লেখা আছে, রিয়াকশান স্পন্টেনিয়াস অ্যাট অল টেম্পারেচার, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো কী লেখা আছে, ডেল্টা জি নেগেটিভ, রিয়াকশান স্পন্টেনিয়াস অ্যাট স্পন্টেনিয়াস, আগে টেম্পারেচারগুলো পরে বোঝাচ্ছি, আগে দেখো স্পন্টেনিয়াস। ডেল্টা জি পজিটিভ কী হবে, নন স্পন্টেনিয়াস, ডেল্টা জি পজিটিভ নন স্পন্টেনিয়াস, ডেল্টা জি নেগেটিভ স্পন্টেনিয়াস, ডেল্টা জি পজিটিভ নন স্পন্টেনিয়াস। এই অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ডেল্টা জি নেগেটিভ মানে হবে স্পন্টেনিয়াস, ডেল্টা জি পজিটিভ মানে হবে নন স্পন্টেনিয়াস। এই অবধি পুরো ক্লিয়ার তো সবার, দেখে নাও, অসুবিধা নেই তো? হয়েছে? দেখো এটা তাহলে আমি একটু মুছে দিচ্ছি এবারে, আবার জাস্ট যে জিনিসটা এটা করলো মার্ক করলো মুছে দিচ্ছি, এটা বোঝা গেছে। আচ্ছা, এইবার বাকিগুলো তাহলে কী ধরনের ফ্যাক্টর কাজ করছে এইবার সেটা বোঝো। দেখো, এই ইকুয়েশনটাকে আমরা সব জায়গায় এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই প্রত্যেকটা জায়গায় এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করব। এবার ডেল্টা জিটাকে আপাতত নর্মাল সাইডে রাখো। দেখো কী কী লেখা আছে, লেখা আছে ডেল্টা এসটা পজিটিভ আর ডেল এইচটা নেগেটিভ। এবারে তুমি এই পার্টিকুলার এই যে জিনিসগুলো আমরা দেখছি সেইটা এই ইকুয়েশনে পুট করো। দেখো ডেল্টা এইচটা যদি নেগেটিভ হয় এবং ডেল্টা এসটা যদি পজিটিভ হয়, তাহলে তুমি টেম্পারেচার যাই দাও না কেন, দেখো ডেল্টা জিটা নেগেটিভ হবে। কারণ ডেল্টা এইচ নেগেটিভ মানে বাঁদিকটা নেগেটিভের একটা পার্ট এলো, আবার ডেল্টা এস পজিটিভ যদি হয় তাহলে এই টোটাল পার্টটাও দেখো নেগেটিভই হলো। সেটা তুমি যে কোনো টেম্পারেচার দাও, 0 ডিগ্রি দাও, 50 ডিগ্রি দাও, 100 ডিগ্রি দাও, যা পারো দাও, তাহলে ওভারঅলটা সব সময়ের জন্যেই নেগেটিভ হবে। দেখো ওই জন্য লেখা আছে রিয়াকশন স্পন্টেনিয়াস অ্যাট অল টেম্পারেচার। প্রথম কন্ডিশনে ক্লিয়ার হয়েছে সবার? প্রথম কন্ডিশন সবার ক্লিয়ার হয়েছে? এশা, অমৃক? হ্যাঁ। ঠিক আছে, চলো সেকেন্ড কন্ডিশন। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে শুনে পড়বে। দেখো কি দিয়েছে, এটা নেগেটিভ দিয়েছে, এটাও নেগেটিভ দিয়েছে। এবার ভালো করে বোঝো, ডেল্টা এইচটা যদি নেগেটিভ দেয় কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ ডেল্টা এইচ নেগেটিভ মানে ডেল্টা জিটাকে নেগেটিভ হতে সাহায্য করছে ও। কিন্তু যখন ডেল্টা এসটা দেখো নেগেটিভ হয়েছে, তখন এই টোটাল পার্টটা তো পজিটিভ হয়ে গেল। এইবার দেখো তাহলে কম্পিটিটিভ ব্যাপার হয়ে গেল। ডেল্টা এইচটা নেগেটিভ মানে ও চাইছে স্পন্টেনিয়াস করার জন্য, কিন্তু ডেল্টা এসটা যদি নেগেটিভ হয় ও কিন্তু চাইছে প্রসেসটাকে নন স্পন্টেনিয়াস করানোর জন্য। কারণ এই ভ্যালুটা আমার পজিটিভ হয়ে গেল -t ডেল্টা এসটা। তাহলে কার কন্ট্রিবিউশন বেশি হবে তার ওপরে ডিপেন্ড করবে কি সেটা স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে। এখন এই যে ফ্যাক্টরটা যার উপর ডিপেন্ড করছে সেটাই হচ্ছে টেম্পারেচার। কারণ টেম্পারেচারের ভ্যালুটা যদি অস্বাভাবিক বেশি হয় তাহলে দেখো টি ডেল্টা এসের কন্ট্রিবিউশনটা বেশি, তাহলে তখন হয়ে যাবে, তখন টোটাল ডেল্টা জিটা দেখো পজিটিভ হয়ে যাবে। আর যদি টি এর ভ্যালুটা কম হয় তাহলে দেখো টি ডেল্টা এসের কন্ট্রিবিউশনটা কম হবে, তখন ডেল্টা এইচটা ডমিনেটিং হবে এবং স্পন্টেনিয়াস হবে। এইবার দেখো জিনিসটা বুঝতে পারছো কি না, এখানে দেখো এইখানেও মাইনাস মাইনাস আছে আর এখানেও দেখো মাইনাস মাইনাস আছে। কিন্তু আমরা কি এখানে বলেছি যে যদি লো টেম্পারেচার হয় তাহলে টি ডেল্টা এসের কন্ট্রিবিউশন কম, তাহলে ডেল্টা এইচ যেটা নেগেটিভ হচ্ছে সেটা ডমিনেট করছে টি ডেল্টা এসকে, তাহলে সেটা হয়ে যাবে স্পন্টেনিয়াস। তাহলে স্পন্টেনিয়াস হবে লো টেম্পারেচারে। কিন্তু ডেল এইচ আর ডেল্টা এস দুটোই যদি নেগেটিভ হয়, এখন ডেল্টা এস নেগেটিভের সময় যদি মনে করো টি ডেল্টা এসটা পজিটিভ হয়ে গেল, এখন টেম্পারেচারটা যদি যথেষ্ট বেশি হয় তাহলে টি ডেল্টা এসটা এখন ডেল্টা এইচকে ওভারকাম করে নিল, তাহলে অল ওভার ভ্যালুটা কী হয়ে যাবে তখন পজিটিভ। তাহলে এটা পজিটিভ কখন হচ্ছে? হাই টেম্পারেচারে। তাহলে অ্যাট হাই টেম্পারেচারে রিয়াকশানটা হয়ে যাবে নন স্পন্টেনিয়াস। কখন? যখন দুটোই নেগেটিভ থাকবে। যদি ডেল্টা এইচ আর ডেল্টা এস দুটোই যদি নেগেটিভ থাকে তখন এই ধরনের কন্ডিশান হবে। এই অবধি দেখো সবাই বুঝতে পেরেছো কি না? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই আসবে, 100% শিওর থাকবে।
এইটা দেখো বোঝা গেছে কিনা এই অবধি? হুম। অমরিক ক্লিয়ার তো এই অবধি? অমরিক ঠিক আছে, চলো পরের দুটো, এইটা অমরিক নিজে এক্সপ্লেন করো। অমরিক এক্সপ্লেন করো দেখি। তুমি ডান দিকের পার্টটা দেখবে না, আগে নর্মাল মানে যেটা এই যে ডেসক্রিপশন লেখা আছে এটা দেখার কোনো দরকার নেই, এখন কিছু দেখবে না, এটাকে নিজে ভাবার চেষ্টা করো। ডেল এইচটাও পজিটিভ আছে আর ডেল এসটাও এখন পজিটিভ। এখন ডেল এইচটাও যদি পজিটিভ হয় তাহলে কিন্তু দেখো ও নন স্পন্টেনিটির দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ ডেল এইচ পজিটিভ মানে হচ্ছে ডেল জিটাকে ও পজিটিভ করার চেষ্টা করবে, তাহলে ডেল এইচ পজিটিভ মানে ও নন স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকছে। বা ডেল এসটা যদি পজিটিভ হয় তার মানে ও এখন নন স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকছে। তাহলে ওভারঅল নন স্পন্টেনিয়াস কখন হবে? তাহলে ওভারঅল স্পন্টেনিয়াস তাহলে কখন হবে? এখন ডেল এইচ আর ডেল এস দুটোই পজিটিভ। ডেল এইচটা যদি পজিটিভ হয় দেখো ওটা কিন্তু নন স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকছে, আর ডেল এসটা যদি পজিটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এস এটা টোটালটা নেগেটিভ, তার মানে ও কিন্তু নন স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকছে। দেখ বাবা, ও স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকছে। ডেল এইচ নন স্পন্টেনিয়াস আর ডেল এস যদি আমার পজিটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এস এই টোটালটা হয়ে গেল নেগেটিভ, তার মানে ও এখন স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকে যাচ্ছে। তাহলে ওভারঅল সেটা নন স্পন্টেনিয়াস হবে না স্পন্টেনিয়াস হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারটার উপরে। তাহলে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে? এবার বলো। অমৃত তোমায় জিজ্ঞাসা করেছি। স্পন্টেনিয়াস হবে। কেন হবে? সেম লজিক দেখো যেটা আমি বুঝিয়ে দিয়েছি, সেটা কি? এখন দেখো ডেল্টা এইচটা হচ্ছে আমার পজিটিভ, তাহলে এটা কি চাইছে? ওকে স্পন্টেনিয়াস করতে দিচ্ছে না, নন স্পন্টেনিয়াস। বাট ডেল এস যদি পজিটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এসটা হয়ে গেল নেগেটিভ, তখন ও কিন্তু স্পন্টেনিয়াসের দিকে ঝুঁকলো। তাহলে এখন স্পন্টেনিয়াসটা বেশি হবে কখন? যদি টেম্পারেচারটা বেড়ে যায়। তার মানে দুটোই যদি পজিটিভ হয়, দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে হাই টেম্পারেচারে দেখো রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, তার মানে ঠিক লো টেম্পারেচারে রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস হবে। ক্লিয়ার হয়েছে পুরোটা? হ্যাঁ স্যার। ব্যাস। এইবার দেখো লাস্ট অপশান কি দেওয়া আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দেখো একটা পজিটিভ আছে একটা নেগেটিভ, কোনটা পজিটিভ আছে? ডেল এইচ। আচ্ছা দেখো, ডেল এইচ যদি পজিটিভ হয়, যদি মনে করো ডেল এইচটা পজিটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াসের দিকে যাচ্ছে নাকি নন স্পন্টেনিয়াসের দিকে যাচ্ছে রুদ্র? ডেল এইচ পজিটিভ মানে সেটা নন স্পন্টেনিয়াসের দিকে। আর যদি মনে করো ডেল এসটা কি লেখা আছে? নেগেটিভ, তাহলে ডেল এসটা নেগেটিভ হলে সেটা স্পন্টেনিয়াসের দিকে যাবে নাকি নন স্পন্টেনিয়াসের দিকে যাবে? স্পন্টেনিয়াস। কি করে স্পন্টেনিয়াস হবে? ডেল এসটা নেগেটিভ হলে মাইনাস টি ডেল্টা এস, ওভারঅলটা তো পজিটিভ হয়ে গেল। তাহলে এটাও নন স্পন্টেনিয়াসের দিকে যাচ্ছে তো। স্যার তাহলে এটা যদি টোটালটা দুটোই যদি নন স্পন্টেনিয়াসের দিকে যায়, তাহলে আর আমার দেখার দরকার আছে টেম্পারেচারটা। তুমি টেম্পারেচার যাই অ্যাপ্লাই করো না কেন অলওয়েজ কি হবে? এটা নন স্পন্টেনিয়াসই হবে। দেখো যে কোনো টেম্পারেচারে নন স্পন্টেনিয়াস হবে। দেখো এই পুরো টেবিলটা সবাই বুঝতে পেরেছো কিনা? এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এবার যেটা আমরা বললাম দিস ইজ কোয়ালিটেটিভ। লো টেম্পারেচার মানে স্যার কত টেম্পারেচার? আমিও জানি না, তুমিও জানো না। হাই টেম্পারেচার মানে স্যার কত টেম্পারেচার? আমিও জানি না, তুমিও জানো না। সো দিস ইজ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, যে লো টেম্পারেচার হলে কোথায় স্পন্টেনিয়াস, হাই টেম্পারেচার হলে কোথায় স্পন্টেনিয়াস, এইগুলো আমরা বুঝলাম। আর একটা কী হতে পারে? কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি? তোমায় ডেল এইচের ভ্যালু বলে দিল, তোমায় টেম্পারেচার বলে দেবে, আর তোমায় ডেল্টা এসের ভ্যালু বলে দেবে। তুমি ডেল্টা জিটাকে বার করবে, যদি দেখো নেগেটিভ হয় তাহলে সেটা স্পন্টেনিয়াস হবে, যদি দেখো জিরো হয় তাহলে সেটা ইকুইলিব্রিয়াম হবে, যদি দেখো সেটা পজিটিভ হয় তাহলে নন স্পন্টেনিয়াস হবে। তাহলে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর সেই ম্যাথটা একদম সোজা, ওটার মধ্যে কিছুই নেই। কিন্তু কোয়ালিটেটিভলি অ্যাকচুয়ালি এটা প্রবলেম হয় বা একটা স্টুডেন্টের বুঝতে। কোয়ান্টিটেটিভটা একদম সোজাই হবে, তোমাকে ভ্যালু বলে দেবে, তুমি পুট করে দেখবে ডেল্টা জি কত আসছে, সেই অনুযায়ী বলে দিতে পারবে সেটা স্পন্টেনিয়াস হবে না ইকুইলিব্রিয়ামে থাকবে না নন স্পন্টেনিয়াস হবে। কিন্তু কোয়ালিটেটিভলি দেখো বুঝতে গেলে কিন্তু যথেষ্ট একটু মাথাটা খাটাতে হবে, যে কখন নেগেটিভ হবে ডেল্টা জিটা, এইটা বুঝতে হবে। যদি ডেল এইচ নেগেটিভ আর ডেল্টা এস পজিটিভ হয় তাহলে দেখো অলওয়েজ নেগেটিভ হবে, টেম্পারেচারটা দরকারই নেই। কিন্তু দুটোই নেগেটিভ বা দুটোই যদি পজিটিভ হয় তখন টেম্পারেচারের রোলটা ভাইটাল হবে। তখন কোন টেম্পারেচারে হাই বা লোতে কখন দেখতে হবে যে ডেল্টা জিটা নেগেটিভ হচ্ছে, সেই অনুযায়ী আমায় বুঝতে হবে স্পন্টেনিটি ক্রাইটেরিয়াটা।
যে হাই টেম্পারেচারে হচ্ছে নাকি লো টেম্পারেচারে হচ্ছে, এইটা বুঝতে হবে। আর দুটোই যদি একটা মনে করো মানে ডেল্টা এইচটা মনে করো পজিটিভ হচ্ছে আর ডেল্টা এইচটা মনে করো নেগেটিভ হচ্ছে, এরকম যদি হয় তাহলে দেখো অলওয়েজ এটা নন স্পন্টেনিয়াস হবে, তুমি যা পারো দাও মানে টেম্পারেচার। কেন? কারণ ডেল এইচটা যদি পজিটিভ হয় ওটা পুরোপুরি নন স্পন্টেনিয়াস, আর ডেল এইচটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এইচ এর ভ্যালুটাও হয়ে গেল পজিটিভ, তাহলে এটাও হয়ে গেল নন স্পন্টেনিয়াস। তাহলে তুমি টেম্পারেচার বেশি দাও বা কম দাও কিছুই এফেক্ট হবে না, কারণ দুটোই তো পজিটিভ কন্ট্রিবিউশন, নেগেটিভ কোনোভাবেই হবে না, তাহলে আমার অ্যাট অল টেম্পারেচার ওটা নন স্পন্টেনিয়াস হবে। এই পুরো জিনিসটা বোঝা গেছে সবার? এই পুরোটা দেখো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এখান থেকে আর একটা শর্ট ইকুয়েশন বেসড কোশ্চেন আসে, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, সেইটা একটু আমরা দেখব। সেটা কি? নর্মাল যদি একটা, যেহেতু এটা আমরা কেমিক্যাল থার্মোডাইনামিক্স করছি, কারণ থার্মোডাইনামিক্সে আমরা একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানে অ্যাপ্লাই করছি, আমাদের কাজ হচ্ছে সেটাই। তাহলে এখন ফর এ পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন যদি এটা হয়, সেক্ষেত্রে এইটা হচ্ছে আরও একটা থার্মোডাইনামিক এক্সপ্রেশন, দ্যাট ইজ ডেল্টা জি, মানে ফ্রি এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু ডেল্টা জি নট, দ্যাট ইজ ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন প্লাস আর টি এল এন কিউ। এইখানে যদি আমরা ইকুইলিব্রিয়াম এখন মেনটেন করি, আমরা কি বলেছিলাম ইকুইলিব্রিয়ামে তো ডেল্টা জি জিরো, এই যে এক্ষুনি আমরা পড়লাম। তাহলে ডেল্টা জি যদি জিরো হয় তাহলে তখন কিউটাকে তখন আমরা কি লিখবো? কে ইকুইলিব্রিয়াম। এখানে কিউ মানে কি? কিউ আর কে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, কিউ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কী হবে আমার কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, এটাই তো আমার হয় কিউ, যে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, যেখানে কিউটাকে আমরা কি বলি? রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট টিআইএনটি হয় না এটা? এই কোশেন্টের স্পেলিংটা একটু দেখো তো, আমি ভুলে গেছি। টিএনটি ছিল না টিআইএনটি ছিল? হ্যাঁ, ঠিক আছে, টিআইএন। তাহলে ঠিক আছে, রিয়াকশন কোশেন্ট। আচ্ছা, এইবারে এইখানে কে ইকুইলিব্রিয়াম মানে কি হবে? কে ইকুইলিব্রিয়াম মানে আর কিছুই নয়, এই একই জিনিসই হবে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, আর কিচ্ছু নয়। এটা এখন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে কনভার্ট হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে আমার ডেল্টা জি যখন জিরো হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি? এটা কিউটা হয়ে গেল দেখো আমার কি ইকুইলিব্রিয়াম। তাহলে পুরো ইকুয়েশনটা এখন কি হয়ে গেল? ডেল্টা জি নট ইকুয়ালস টু হচ্ছে আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম, কারণ ডেল্টা জি নট কখনো জিরো হয় না। ডেল্টা জি নট ইজ আ ফিক্সড বা কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাড টেম্পারেচার 25°C অ্যান্ড প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, স্ট্যান্ডার্ড কন্ডিশনে যেটা হয় সেটাই। তাহলে আলটিমেটলি আমার ফাইনাল এক্সপ্রেশনটা দেখো গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে ডেল্টা জি নট ইকুয়ালস টু -2.303 RT লগ 10 কে ইকুইলিব্রিয়াম, অথবা তোমরা লিখতে পারো যে ln কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু ডেল্টা জি 0/RT, বা কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু e⁻⁻ ডেল্টা জি, যে কোনো মানে একটা ফরম্যাটে তোমরা লিখতে পারো। বাট আমি যেটা স্টুডেন্টকে বলি সেটা হচ্ছে এইটাকেই মনে রাখতে হবে, যদি সম্ভব হয় অন্য কোনো এক্সপ্রেশন আমি চেঞ্জ করে নেবো, ব্যাস। আমি যদি মনে রাখি তাহলে আমি একটা এক্সপ্রেশনই আমি মনে রাখি, শুধুমাত্র এইটা, এটা আমি বলি। এবারে সেটা বাকি তোমাদের ব্যাপার, তুমি যদি চাও দ্বিতীয়টা মনে রাখবে তুমি দ্বিতীয়টাও মনে রাখতে পারো, যেটা ইচ্ছা। আমি ওইটাকে প্রেফার করি যে ডেল জি জিরো বা ডেল জি নট ইকুয়ালস টু -RT ln কে ইকুইলিব্রিয়াম, এটা যদি আমি মনে রাখতে পারি আমি তো সবই বার করে নিতে পারবো, আমার অন্যগুলোর প্রয়োজনই হবে না, তাই আমি একটাই মনে রাখি, ব্যাস। তাহলে একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে নর্মাল যেটা থার্মোডাইনামিক ইকুয়েশন হয় সেটা হচ্ছে ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস RT ln কে ইকুইলিব্রিয়াম, সরি RT ln কিউ, যেখানে কিটা হচ্ছে কিউটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। কিন্তু আমরা এটা কখন বার করছি? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তাহলে ডেল জি তো জিরো হয়েই যাবে, আর ডেল যদি জিরো হয় কিউটাকে কিন্তু তখন আর কিউ লিখবো না, কে ইকুইলিব্রিয়াম লিখে দেবো, তাহলে হয়ে যাবে ডেল জি নট ইকুয়ালস টু -RT ln কে ইকুইলিব্রিয়াম, শেষ। এখানেই আমাদের তোমার বলো না গিভস ফ্রি এনার্জি যে মোস্ট অফ দ্য পার্ট সেটা কমপ্লিট। এই অবধি আগে লিখে নাও, তারপরে আমরা প্র্যাকটিস করব, আগে এটা হয়ে যাক। হয়ে গেলে বলবে, হ্যাঁ।
হয়েছে, চেঞ্জ করি? হ্যাঁ ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন, ইলাস্ট্রেশন নাম্বার 25। তোমাদের এগুলোতে ক্রিসমাসের প্রোগ্রাম কতদিন ধরে হয়? একদিন ওই কি 25 তারিখই শুধু? কালকে হবে। কালকে ক্রিসমাসের প্রোগ্রাম কেন? কালকে তো 19 তারিখ, মানে ক্রিসমাসের প্রোগ্রাম বলছি। কালকেই অ্যানুয়াল ফাংশন, কালকেই ক্রিসমাসের প্রোগ্রাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ও মানে তারপর থেকে ওই 25-এর ওখান থেকে পুরো ছুটি দিয়ে দেয়, আর কোনো প্রোগ্রাম থাকে না, পুরো ছুটি। আচ্ছা আচ্ছা। ভালো করে বুঝবে কি 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 জিনিস দিয়েছে এবং কি বার করতে দিয়েছে। সবসময়ের জন্যে থার্মোডাইনামিক্সের যখন কোনো প্রশ্ন পড়বে, যেরকম মনে করো বলে দিয়েছে ফর এ সার্টেন রিয়াকশন দ্য চেঞ্জ ইন এনথ্যালপি, তুমি খাতায় কীরকমভাবে পুট করবে ডেল্টা এইচ ইকুয়ালস টু সামথিং, যেটা দেওয়া আছে। চেঞ্জ ইন এনট্রপি তুমি পুট করবে কীরকমভাবে ডেল্টা ইজ ইকুয়াল টু সামথিং, এটা তোমায় যেটা দিয়ে বার করতে দিয়েছে তুমি লিখবে। ফর এক্সাম্পল কী বার করতে দিয়েছে, ভ্যালু অফ ডেল্টা জি, তাহলে আমি এরমভাবে লিখবো। দেখবে যখনই এরমভাবে লিখবে তখন তোমার মাথায় স্ট্রাইক করবে কোন ধরনের থার্মোডাইনামিক ইকুয়েশনটাকে আমি পুট করব, না হলে আসবে না। থার্মোডাইনামিক্সের প্রত্যেকটা কোশ্চেন ইভেন আমরাও গোলাই, এটা যে তোমাদের বলে বলছি তা নয়, এটা আমরাও গোলাই, এগুলো সোজা প্রশ্ন আলাদা ব্যাপার, বাট যেই অ্যাডভান্সের কোশ্চেন আমরাও গুলিয়ে ফেলি এগুলো, কারণ ইকুয়েশন তো প্রচুর, এখানে প্রচুর থার্মোডাইনামিক ইকুয়েশন আছে, কোনটাকে অ্যাপ্লাই করবো, ওর জন্যে প্রথমত এগুলো লিখবে। এবং কোনো পার্টিকুলার কন্ডিশনের জন্য যদি দেখো সে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে কিছু ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার স্টেট ফাংশন জিরো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওটাকে পুট করে দেবে, দেখবে তুমি বুঝতে পেরে যাবে যে কোন ইকুয়েশন ওখানে আসবে। স্যার ডেল্টা জি 10630 আসবে। হ্যাঁ, 10630 জুল, এখানে কিন্তু আর আমরা জুল পার মোল লিখবো না, ঠিক আছে, এটা কিন্তু লিখবো শুধুমাত্র জুলে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ওই জন্য যখন আমরা ডেল্টা জিটা করিয়েছি তখন কিন্তু ভালো, ওই এই যে এইটা করলে এখানে কিন্তু স্পেসিফিক্যালি লিখে রাখবে যে ইউনিটটা কিন্তু অলওয়েজ জুল হবে, বা এখানে লিখে রাখো জুল পার মোল হবে না, বা ক্যালোরি পার মোল আমরা লিখবো না, আমরা কি লিখবো, জুল লিখবো অথবা ক্যালোরি লিখবো, ব্যাস। হ্যাঁ, ডেল্টা এইচ বা ডেল্টা এস এটা জুল পার মোল, ক্যালোরি পার মোল এগুলো দেওয়া থাকতে পারে, এটা জুল পার মোল আর আমরা লিখবো না, জাস্ট আমরা ডেল্টা জি হিসাবে জুলই লিখে দেবো। এটা বলছি না যে জুল পার মোল লিখলে কেটে দেবে, সেটা নয়, বাট শুধু জুলই লিখবে ওটা। আর লিখলেও আচ্ছা ছেড়ে দাও, অসুবিধা নেই, ওরমভাবে মেনশান করো না, কারণ এটা মেনশান করলে তোমার পরবর্তীকালে মনে হবে যে আমি যেটা বলেছি যেটা ভুল। লিখতে পারো, লিখলে কাটবে না, ছেড়ে দাও, লিখো না লিখো না, ওইরমভাবে লিখো না যেটা আমি দেখালাম, লিখো না, শুধু জুল লিখতে পারো। যদি কেউ জুল বা মোল লেখো অসুবিধা নেই, কাটবে না, কেটে তোমায় দেবে না, লিখতে পারো, অসুবিধা নেই। হয়েছে তো? সেকেন্ড কোশ্চেন, চলো।
আগে দুটো সহজ করিয়ে নিই, তারপরে শক্তর দিকে যাব। তোমাদের যেরকম ইউনিট আসছে জুল পার মোল ওটাই লিখে দাও, কোনো অসুবিধা নেই। মানে ডেল্টা এইচ আর ডেল্টা এস মনে করো যেরকম ইউনিট আছে সেই অনুযায়ী ডেল্টা জির ইউনিটটা আমাদের জুল পার মোল আসবে, তোমরা জুল পার মোলেই লেখো, কোনো অসুবিধা হবে না, এরকমভাবেই লিখবে, কোনো অসুবিধা নেই। বেরিয়েছে সেকেন্ডটা? সারা সেকেন্ডটা এসছে? করছি ক্যালকুলেট। ওকে। এসা এসছে কোনো অ্যান্সার? এসা না স্যার, আচ্ছা ঠিক আছে, এটা তো সোজা, তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত এটা। $19,590। 19,590 জুল পার মোল লিখতে পারো বা জুল লিখতে পারো, অসুবিধা নেই, জুল পার মোলই লিখে দাও, জুল পার মোল যেটা এসছে জুল পার মোলই লেখো। আচ্ছা যদি কমেন্ট করতে বলে তাহলে দেখো এইটা আগেরটার ক্ষেত্রেও যেটা বলেছিল রিয়াকশন ইজ পসিবল অর নট, আমরা কি বলবো নট পসিবল বা নন স্পন্টেনিয়াস বলবো। এইবারে এই প্রথমটার ক্ষেত্রে একটা জিনিস বলার কথা ছিল আমি বলতে ভুলে গেছিলাম, সেটা একটা জিনিস দেখোছো এখানে ডেল্টা এস এর ভ্যালুটা কত দিয়েছে দেখো 100 কিলো জুল পার মোল, যেটা আমি মার্ক করছি সেটা দেখো 100 কিলো জুল পার মোল। এবার ডেল্টা এস যদি পজিটিভ হয় সাধারণত কী হতো স্পন্টেনিয়াস, কিন্তু আমি কি বলেছিলাম ডেল্টা এস পজিটিভ মানেই যে 100% অলওয়েজ স্পন্টেনিয়াস হবে সেটা নাও হতে পারে। দেখো এবার বুঝতে পেরেছো, ডেল্টা এস পজিটিভ মানেই যে ডেল্টা জি নেগেটিভ হবে তার কোনো মানে নেই। ডেল্টা এস পজিটিভ মানেও দেখো ডেল্টা জিটা পজিটিভ হয়েছে, তার মানে এটা নন স্পন্টেনিয়াস হয়েছে। এবং কেন হয়েছে বলো তো, কারণ আলটিমেটলি ডেল্টা এইচের যে কন্ট্রিবিউশনটা সেটা অস্বাভাবিক বেশি ছিল, কারণ ডেল্টা এইচের কন্ট্রিবিউশনটা হচ্ছে 40.60 কিলো জুল পার মোল, ওয়্যারাজ এইটা হচ্ছে জাস্ট 100 জুল পার কেলভিন দিয়েছে। তাই এখানে যেহেতু এইটা কিলো জুল পার মোল ছিল ডেল্টা জিটা, তার মানে স্বাভাবিক এতটা বেশি যে ওইটা কখনোই ওটাকে ওভারকাম করতে পারবে না। এই জন্য আলটিমেটলি কী হচ্ছে ডেল্টা জিটা দেখো আমার পজিটিভ হয়েছে। তাই ডেল্টা এস পজিটিভ মানেই যে ডেল্টা জি নেগেটিভ হবে তার কোনো মানে নেই। আমরা যেটা বলেছিলাম ওটা একটা ইন্ডিকেশন, কিন্তু ডেল্টা জি হচ্ছে একদম পার্মানেন্ট কনফার্মেশন একটা, যে এটা পসিবল হবে কি হবে না। চলো এটাও তাই হয়েছে তোমাদের, ডেল্টা জিটা পজিটিভ, তার মানে এটা আমাদের স্পন্টেনিয়াস হবে না, মানে নন স্পন্টেনিয়াস
বা যদি বলে রিয়াকশনটা পসিবল কি পসিবল নয়, তাহলে বলবো নট পসিবল। যার যদি জিজ্ঞাসা করে স্পন্টেনিয়াস হবে কি স্পন্টেনিয়াস হবে না, তাহলে লিখে দেবো নন স্পন্টেনিয়াস। কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, যদি কমেন্ট না লেখো তাহলে কিন্তু মার্কসটা ফুল মার্কসটা পাবে না, তা না হলে। হয়েছে এই অবধি? চলো নেক্সট রিয়াকশন দিচ্ছি, নেক্সট কোশ্চেন দিচ্ছি। আশা করছি এটা সোজা। অমৃক, আগেরটার অ্যান্সার মিলেছে? ঠিক আছে, যে কটা করিয়ে দিচ্ছি বোর্ডের কোশ্চেনের জন্য, দ্যাটস মোর দ্যান এনাফ। নিড বা যেই লেভেলের যে কোশ্চেনগুলো হবে একটু তো হার্ড দেখো এর থেকে হবেই, কারণ এগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, এর মধ্যে তো কিছু নেই, কিন্তু ওগুলো একটু ঘুরিয়ে দেবে। ঘোরানো মানে কি বলো তো, ফার্স্ট ল, ডেল্টা জি, অ্যাডিয়াবেটিক সব মিশিয়ে একটা কোশ্চেন করবে, যেটাকে ধরতে একটু অসুবিধা হবে তখন, কারণ অনেকগুলো ইকুয়েশন আমরা পড়েছি, সেই সবগুলোকেই ওখানে অ্যাপ্লাই করব আমরা। কিন্তু যখন আমরা নর্মালি বোর্ডের কোশ্চেন পড়ছি সেখানে কিন্তু ডিরেক্ট প্রশ্ন পড়ে, কোনো কিছু ঘুরিয়ে সেরকম প্রশ্ন পড়বে না। একটুখানিও যদি মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে এ টু জেড থার্মোডাইনামিক্স প্রত্যেকটা কোশ্চেন পারা যাবে, কোনো অসুবিধা নেই। এই সারাদের কি চলছে, থার্মোডাইনামিক্স চলছে নাকি ইকুইলিব্রিয়াম চলছে? হয়ে গেছে থার্মোডাইনামিক্স। তাহলে এখন কি চলছে তোমাদের? আগের দিন গেছিলাম, মক টেস্ট নিয়েছিল, মনে হয় হয়ে গেছে সব, ওটাই লাস্ট বাকি ছিল। মানে সেটা তুমি জানো না, মানে কি হয়ে গেছে আর কি বাকি আছে সেটাও জানো না? না, হয়ে গেছে, ওটাই তো লাস্ট ছিল আমাদের, তো ইকুইলিব্রিয়াম হয়ে গেল তার আগে। ক্লাসটা কবে হলো গো, পুরো সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল? মানে স্কুলে স্কুলে। সেটাই তো জিজ্ঞাসা করছি, স্কুলে ক্লাসটা কবে হলো যে সব সিলেবাস কমপ্লিট? আমি আমি জানি না তো, আমি আগের দিন গেছিলাম আর তখন থার্মোডাইনামিক্স এর মক টেস্ট নিয়েছিল। পেরেছিলে কিছু না পারোনি? আর পেরেছিলাম, একটু একটু পেরেছিলাম, সব পারি। পড়োনি তো, পড়লে পেরে যেতে, যেটুকু পড়ানো আমাদের হয়েছিল ওটুকু পড়লেও পেরে যেতে। এই এখান থেকে প্রশ্ন দেয়নি ডেল্টা জি থেকে? মনে নেই। আর এদের রুদ্রদের কি চলছে? হ্যাঁ, আমাদের মনে হয় রিডক্স শেষ হতে যাবে, আর ওই অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমাদের পুরো হ্যাঁ মানে একটু উল্টো ভাবে চলছে ওটা। রেড হাউস আমাদের আগে প্রথম পড়ানো থেকেই উচিত, রেড হাউস আগে পড়ানো উচিত, রেড হাউস এত পরে পড়ানো উচিত নয়, অনেক আগে পড়িয়ে দেওয়া উচিত রেড হাউস। রেড হাউস তুমি পারছো তো যখন স্কুলে পড়াচ্ছে? হ্যাঁ স্যার, পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটাই যেন ঘাবড়ে যেও না যে আমরা তো স্যার ডেল্টা এইচ ডেল্টা এস এরকম পড়েছি, নট তো পড়িনি। নট এই কারণে দেওয়া আছে, কারণ কি বলো তো, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, তখন কে ইকুইলিব্রিয়াম আমায় বার করতে হবে, আর কে ইকুইলিব্রিয়াম তখনই বেরোবে যদি ডেল্টা জি নট আমরা পাই। আবার ডেল্টা জি নট যদি আমরা করি তখন কিন্তু ইকুয়েশনটাকে আমায় এটা লিখতে হবে, দেখো তখন কিন্তু ডেল্টা জি কোজ টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখতে পারবো না, কারণ আমার তো দরকার ডেল্টা জি নটটা, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। ওই জন্য স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমার ডেল্টা জিটাকে দরকার, সেই জন্য দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল্টা ইস দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল এস দেওয়া আছে। বোঝা গেছে তো কথাটা, বুঝতে পেরেছো তো? কারণ শুধু ডেল্টা জি যদি ডেল্টা ইস দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ডেল্টা জি নট বার করতে পারবো না। ডেল্টা জি নট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, আর এগুলো সব স্ট্যান্ডার্ড কন্ডিশনেই দেওয়া আছে। তাহলে ফাইনালি বলবে, অ্যান্সারটা বলবে ফাইনাল কত আসছে।
এই এসছে এটা। $28,400 কে ইকুইলিব্রিয়ামটা বার করতে বলেছিল তো নাকি? এটা কোথায় গেল? হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দাঁড়াও দেখছি। না, অনেক আলাদা এসছে দেখো। 28,400 তো ডেল জি নটটা আসবে, তো ডেল জি নটটা 28,400। তোমায় তো বার করতে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে আবার এইটাকে এখানে বসাবো না? ডেল জি নট ইকলস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম, এল এন মানে বেসটা ই, সেটাকে এবার লগে তুমি কনভার্ট করে দাও, তাহলে -2.303 আর টি লগ কে ইকুইলিব্রিয়াম। এবার তুমি কে ইকুইলিব্রিয়ামটা বার করবে, বোঝা গেছে তো? দেখো এসা, বুঝতে পেরেছো তো এই অবধি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি একটু পরের কোশ্চেনটা দিচ্ছি। হ্যাঁ, এটা তো বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেনটা দেখো, ইলাস্ট্রেশন নাম্বার 28। যে কটা মানে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো মোটামুটি আমি একটু করিয়ে দিচ্ছি। এটাও খুব সুন্দর প্রশ্ন। বলেছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য রিয়াকশন উইল প্রসিড ইন ফরওয়ার্ড ডিরেকশন, মানে ফিজিবল হবে বা স্পন্টেনিয়াস হবে। কোন টেম্পারেচারে স্পন্টেনিয়াস হবে সেইটা জিজ্ঞাসা করেছে, আর কি করে বার করবে? এই কেউ কি পেরোছো এটা আগে বলো। কেউ যদি কিছু করে থাকো সেটা আগে বলো তো, কেউ কি শুরু করেছো এটা? কোশ্চেনটা এমন কিছু শক্ত নয়, শুধু বুঝে উঠতে পারছো না হয়তো। কেউ কি শুরু করছো? অমৃক শুরু করেছো? অমৃক, সারা শুরু করেছো? ভাবছি। আচ্ছা ঠিক আছে, এশা? স্যার হ্যাঁ বলো, কি করেছো বলো। স্যার বলেছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য রিঅ্যাকশন উইল প্রসিড ফরওয়ার্ড ডাইরেকশন। রাইট, এটার মানে কি এটা হচ্ছে এখন এটা ইকুইলিব্রিয়ামে আছে? ইকুইলিব্রিয়ামটা ধরে নেবো, ইকুইলিব্রিয়াম নয়, ইকুইলিব্রিয়ামটাকে ধরে নেবো, ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে আমরা কি করব, আমরা আপাতত ডেল জিটাকে তো নেগেটিভ হতে হবে, তবে তো এটা স্পন্টেনিয়াস হবে। কিন্তু ডেল জি নেগেটিভ মানে কতটা নেগেটিভ এখন তো আমি জানি না, ওই জন্য আমরা কি করছি, ধরে নিই না আগে ডেল জিটা জিরো। তাহলে ডেল জিটা জিরো হলে আমি সেখান থেকে তো বুঝতে পেরে যাবো ডেল এইচ ইকুয়াল টু টি ডেল্টা এস, মানে টেম্পারেচারটা কত হলো, এটা বুঝতে পারলাম। তাহলে এখন এইখান থেকে দেখো, এইটায় ডেল্টা জিটাকে যদি নেগেটিভ হতে হয়, তার মানে টেম্পারেচারটাকে কী হবে, লার্জ হতে হবে, টেম্পারেচারটাকে আমার লার্জ হতে হবে।
তবেই তো আমার এটাকে এটা তোমার সরি 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 ভালো করে দেখো কন্ডিশনটা কী কী দিয়েছে আমার। ডেল্টা এইচটা দিয়েছে আমার নেগেটিভ, আর ডেল্টা এসটাও দিয়েছে আমার নেগেটিভ। তার মানে আমার টেম্পারেচারটাকে কী হতে হবে ভালো করে দেখো। ডেল্টা এইচ নেগেটিভ মানে এটা স্পন্টেনিয়াস বোঝাচ্ছে, ডেল্টা এসটা নেগেটিভ মানে নন স্পন্টেনিয়াস বোঝাচ্ছে। তার মানে টেম্পারেচারটাকে আমার কম হতে হবে। তাহলে প্রথমত ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমি টেম্পারেচারটাকে দেখে নিই কত আসছে, 481 কেলভিন। তার মানে টেম্পারেচারটা কী হতে হবে, 481 কেলভিনের নিচে হতে হবে। আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছো কিনা দেখো। ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এইচ, এটাকে নেগেটিভ হলে হবে স্পন্টেনিয়াস, ঠিক আছে। নেগেটিভ কখন হবে, ডেল এইচও নেগেটিভ আছে, ডেল এসও নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে স্পন্টেনিয়াস ক্রাইটেরিয়া, বা ডেল এস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা নন স্পন্টেনিয়াস। তাহলে টেম্পারেচারটাকে আমার কম হতে হবে। কত কম হতে হবে সেইটার জন্য আমি প্রথমত ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে দেখে নিচ্ছি। ডেল্টা জি ইকুয়াল টু 0 হলে টিটা কত হবে, 481 কেলভিন। তার মানে টেম্পারেচারটাকে হতে হবে বিলো 481 কেলভিন। দেখো ক্লিয়ার হয়েছে কি এবারে? এশা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। সারা বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা কিন্তু তুলনামূলকভাবে একটু টাফ। এই যে যে জিনিসটা করলাম এটা তুলনামূলকভাবে একটুখানি ম্যাথটা টাফ ম্যাথ একটা। আচ্ছা আমরা 32 নাম্বার একটা আছে সেইটা আমরা করব। 32 নম্বরটা এইটা একই আমি পিডিএফ দিয়ে দেবো, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে, অসুবিধা নেই। বাট 32 নাম্বারটা এখন করবে। এইটা তো সোজা, এটা তাড়াতাড়ি করো। হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার মানে টি ডেল্টা এসটা আমার হতে হবে কি গ্রেটার দ্যান এইটা। আলটিমেটলি টি ডেল্টা এস মাস্ট বি গ্রেটার দ্যান ডেল্টা এইচ, এটা আমার বলতে হবে। তাই হাই টেম্পারেচারে ওরকমভাবে মেনশন করার দরকার নেই। কেন দরকার নেই? আচ্ছা বোথ আর পজিটিভ বলে দিয়েছে না, তাহলে ঠিক আছে। তাহলে যেটা তুমি মেনশন করেছো একদম ঠিক আছে। যদি মনে করো বোথ আর পজিটিভ বলে দেয় তার মানে আমরা বলবো যে এটা হাই টেম্পারেচারই হবে। ডেল জিটাকে যদি নেগেটিভ হতে হয় তার মানে আবার টি ডেল্টা এস পজিটিভ এবং হাই টেম্পারেচার হতে হবে, তবে হবে এটা। একদম ঠিক আছে। আচ্ছা লাস্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা আমরা পড়বো, পড়ে আজকের ক্লাস শেষ, কিচ্ছু নেই এটার মধ্যে। দ্যাট ইজ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে কী বলা আছে, এটার কোনো মানে কোনো অ্যাপ্লিকেশনও কিছু নেই, কিন্তু ওই হতে পারে যেহেতু বোর্ডের প্রশ্ন, মনে করো থার্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে। ওটা কি অ্যাট 0 কেলভিন, 0 কেলভিন মানে তো আমরা জানি যেটাকে আমরা বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, দ্য এন্ট্রপি অফ পিওর পারফেক্ট ক্রিস্টালাইন সলিড ইজ টেকেন অ্যাজ 0। আমরা বলছি না 0 হবে, বাট আমরা 0 ধরে নেব। অ্যাট 0 কেলভিন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এন্ট্রপি অফ পিওর পারফেক্ট ক্রিস্টালাইন সলিড ইজ টেকেন অ্যাজ 0। এইটাকে একটুখানি নোট ডাউন করে নাও, কারণ এটা কিন্তু শুধুমাত্র বোর্ড বলেই বললাম। নর্মাল যদি মনে করো ইয়েতে হয় এই মানে এর কোনো প্রয়োজনই নেই, কিচ্ছু নেই। আচ্ছা তার সাথে শুধুমাত্র একটু এক্সেপশনসগুলো লিখে রাখবে। NO2, CO2, মিক্সচার অফ আইসোটোপস, আইস, এইগুলো হচ্ছে এদের এক্সেপশন, থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের এক্সেপশন। হয়েছে?
হয়ে গেছে তো এটা লেখা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাদের থার্মোডাইনামিক্স পুরো কমপ্লিট, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের যে পার্ট ছিল সেটা পুরোটাই কমপ্লিট, বাট ওই জন্য বলেছিলাম যে আমরা একেবারে থার্মোডাইনামিক্সের সাথে আমরা থার্মোকেমিস্ট্রিটাও পড়ে নেবো একেবারে। থার্মোকেমিস্ট্রিটাই হচ্ছে আমাদের এনার্জেটিক্স, আলটিমেটলি কিচ্ছু নয়। এই যে থার্মোডাইনামিক্সটা, এটাকে এবারে আমরা অ্যাপ্লাই করবো একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানে। এবার যে দেখবো তাতে কতটা হিট ট্রান্সফার হতে পারে সেটা মনে করো তোমার ফেস চেঞ্জ হতে পারে, বা মনে করো হতে পারে ফিজিক্যাল রিয়াকশান, অথবা মনে করো হতে পারে কেমিক্যাল রিয়াকশান। শুধুমাত্র দেখবো যে কতটা পরিমাণে হিট চেঞ্জ সেখানে হচ্ছে। তাই এই পার্টিকুলার টার্মটা একটু আমরা লিখে রাখবো যে থার্মোকেমিস্ট্রি মানেটা কি। থার্মোকেমিস্ট্রি মানে হচ্ছে আলটিমেটলি এইটা একটা ফিজিক্যাল কেমিস্ট্রির ব্রাঞ্চ, যার মাধ্যমে আমরা দেখছি যে কোনো একটা ফিজিক্যাল চেঞ্জ হোক বা ফিজিক্যাল রিয়াকশান হোক বা কেমিক্যাল রিয়াকশান হোক, সেই রিয়াকশানের মধ্যে কতটা পরিমাণে হিট চেঞ্জ হচ্ছে সেইটা আমরা দেখব। তাহলে থার্মোকেমিক্যাল রিয়াকশান মানে কি? তাহলে থার্মোকেমিক্যাল রিয়াকশানটা কোত্থেকে আসছে? থার্মো মানে কি আমাদের হিট, প্লাস কি আসছে আমাদের কেমিক্যাল রিয়াকশান, প্লাস কেমিক্যাল রিয়াকশান মানে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানে নিঃসন্দেহে হিট চেঞ্জ আছে, তবে সেটা থার্মোকেমিস্ট্রি হবে। যেরকম আমরা একটা এক্সাম্পল এইখানে দেখো পড়েছি। আচ্ছা, এই এক্সাম্পলে যদি আমরা কমা দিয়ে ডেল্টা এইচটাকে ইকুয়াল টু পজিটিভ লিখি, এসা বলো এটা এন্ডোথার্মিক বলি না এক্সোথার্মিক বলি? আমরা এটাকে আমরা এন্ডোথার্মিক বলি না এক্সোথার্মিক বলি? কমা দিয়ে যখন ডেল্টা এইচ ইকুয়াল টু পজিটিভ সামথিং কিছু ক্যালোরিতে লিখি বা জুলে লিখি, তখন এটা এন্ডোথার্মিক বলা হয় নাকি এক্সোথার্মিক বলা হয়? এন্ডোথার্মিক। রাইট, এটাকে বলবো আমরা এন্ডোথার্মিক। আর যদি কমা দিয়ে ডেল্টা ইজ ইকুয়ালস টু নেগেটিভ লিখতাম, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত এক্সোথার্মিক। আর না হলে আরেক রকমভাবে লেখা যায়, সেটা কি, ওই যে 3O2 গ্যাস তার পাশে যদি আমি প্লাস দিয়ে সামথিং জুল লিখে দিতাম, তাহলে কিন্তু হতো এক্সোথার্মিক। আর যদি আমরা মাইনাস দিয়ে জুল লিখতাম, তাহলে হতো এন্ডোথার্মিক। কারণ এক্সোথার্মিকে হিট রিলিজ করে, মানে আমার প্রোডাক্ট সাইডে থাকবে, আর এন্ডোথার্মিকে হিট আমাকে দিতে হচ্ছে, তার মানে রিয়াক্ট্যান্ট সাইডে আমাকে প্লাস সাইন দেবো আমরা। এবারে এই টোটালটাকে আমরা বলেছিলাম যে হতেই পারে সেটাকে আমি প্লাস বা মাইনাস দিয়ে হিটটাকে লিখলাম না, আমরা এরকম কমা সাইন দিয়ে লিখতে পারি, কমা দিয়ে পরে ডেল্টা এইচ দিচ্ছি। তখন কিন্তু ডেল্টা এইচটাকে যদি আমি পজিটিভ বলি, তাহলে সেটা হবে এন্ডোথার্মিক। ডেল্টা এইচটাকে যদি আমি নেগেটিভ বলি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে এক্সোথার্মিক। এইখানে আমাদের থার্মোকেমিক্যাল রিয়াকশান তার মানে আমার দু ধরনের হতে পারে, একটা এন্ডো আর একটা এক্সো। এখন এন্ডোথার্মিক যখন হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশান মানে কি, তার মানে নিঃসন্দেহে যে স্টেবিলিটিটা আমরা দেখি, তার মানে স্টেবিলিটিটা কী হবে, রিয়াক্ট্যান্টের বেশি হবে, রিয়াক্ট্যান্ট গ্রেটার দ্যান প্রোডাক্ট হবে, তাই হবে তো। তবে তো সেটা এন্ডো, কারণ রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টের থেকে বেশি স্টেবল বলেই কিনা আমরা বাইরে থেকে হিট দিচ্ছি, তবে তো রিয়াকশানটা হচ্ছে। আর যদি প্রোডাক্টটা বেশি স্টেবল হতো, তাহলে তো রিয়াক্ট্যান্টটা এমনিই প্রোডাক্টে কনভার্ট হয়ে যেত এবং হিট রিলিজ করে দিত। তাই আলটিমেটলি এন্ডোথার্মিক মানে কি, রিয়াক্ট্যান্ট গ্রেটার দ্যান প্রোডাক্ট। ডেল্টা এইচটা হবে পজিটিভ। ডেল্টা এইচটা যেহেতু আমার কি স্টেট ফাংশন, তাহলে স্টেট ফাংশন মানে কি হবে, স্টেট ফাংশন মানে হয়ে যাবে ডেল্টা এইচ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। এখন যদি ডেল্টা এইচকে পজিটিভ হতে হয়, তার মানে এটুকু শিওর থাকো যে এনথ্যালপি অফ প্রোডাক্ট গ্রেটার দ্যান হবে এনথ্যালপি অফ রিয়াক্ট্যান্ট। তাহলে আমার এখানে কী হলো দেখো, সিম্পল, তুমি নিজেও করতে পারবে। সেটা হচ্ছে কি, আমার এন্ডোথার্মিক মানে কি রিয়াক্ট্যান্ট বেশি স্টেবল দ্যান প্রোডাক্ট, এটা হয়ে গেল। এবং এই যে ডিফারেন্সটা, এটাই হয়ে যাচ্ছে আমাদের কি ডেল্টা এইচ। প্রোডাক্টের এনথ্যালপি হচ্ছে এই ভ্যালুটা, আর রিয়াক্ট্যান্টের এনথ্যালপি আছে আমার এইটা। রিয়াক্ট্যান্টের এনথ্যালপি মানে কি, এই যে যেটুকু পোর্শন, এটা রিয়াক্ট্যান্টের এনথ্যালপি, এই যে যেটুকু পোর্শন এটা হচ্ছে কি আমার প্রোডাক্টের এনথ্যালপি, এটা হচ্ছে এইচপি, আর এইটুকু পোর্শনকে আমরা কি বলবো, এইচআর। তাহলে এই যে ডিফারেন্সটা, সেটা কি হয়ে যাবে আমাদের ডেল্টা এইচ। এই যে ডিফারেন্সটা মানে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট আসছে, একটু দাঁড়াও, ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ওই জায়গাটা কম তো। এটা ডেল্টা এইচ, এই যে ডিফারেন্সটা এইচপি মাইনাস এইচআর, এটা ডেল্টা এইচ। এটা যদি পজিটিভ হয়, তাহলে কী হয়ে যাবে, সেটা এন্ডোথার্মিক। তার মানে সেখানে স্টেবিলিটি অফ রিয়াক্ট্যান্ট কী হয়ে যাবে, স্টেবিলিটি অফ প্রোডাক্ট। এটা আমরা জানি, হয়ে গেল, সিম্পল, আর কিছু নেই। এবার রিপ্রেজেন্টেশনটা কীভাবে করা যেতে পারে,
আমি বাঁদিকে এরকম প্লাস দিয়ে হিট দিতে পারি, অথবা ডান দিকে মাইনাস, অথবা কমা দিয়ে আমরা প্লাস লিখতে পারি। এন্ডোথার্মিক রিয়াকশানের স্পেসিফিক্যালি বলছি, কিছু কিছু রিয়াকশান আছে ডেফিনেটলি এন্ডোথার্মিক হতেই হবে, তাছাড়া হবে না। যেরকম হচ্ছে ডিসোসিয়েশন রিয়াকশান, কোনো একটা পার্টিকুলার মনে করো রিয়াক্ট্যান্ট মলিকুলস আছে যেটাকে আমি ভেঙে দেবো, আমাকে বাইরে থেকে হিট দিলে তবেই সেটা ভাঙবে, তাছাড়া হতে পারে না। যেরকম আছে ফিউশন রিয়াকশানস। ফিউজ মানে কি, আমার সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে। সাধারণত 99% কেস আমাকে হিট রিকোয়ারমেন্ট আছে। ভেপোরাইজেশন, 99% কেস আমার হিট রিকোয়ারমেন্ট লিকুইড থেকে ভেপার। সাবলিমেশন, সলিড টু লিকুইড আমার হিট রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ সাবলিমেশন। তাহলে এইগুলো হচ্ছে আমার নর্মাল এক্সাম্পল। এক্সোথার্মিকটা কী হবে, ঠিক উল্টো। এক্সোথার্মিক মানে কি, আমার ডেল্টা এইচটা হবে আমার নেগেটিভ, এবং এক্সোথার্মিক কিন্তু তখনই হবে, এক্সোথার্মিক কিন্তু আমার তখনই হবে দেখো, যখন আমার স্টেবিলিটিটা প্রোডাক্টের স্টেবিলিটি হবে রিয়াক্ট্যান্টের থেকে বেশি, তবেই তো সেটা দুম করে হয়ে যাবে, তবেই তো সেটা হিট রিলিজ করবে। তাহলে আমরা এখানে যখন ছবিটা আঁকবো, তখন ছবিটা কীরকমভাবে আঁকবো, আমার যদি এটা রিয়াক্ট্যান্ট থাকে, প্রোডাক্টটা কোথায় হবে, নিচে হবে। দেখো এইটা হবে আমার রিয়াক্ট্যান্ট, নিচেরটা হবে আমার প্রোডাক্ট। এই যে ভ্যালুটা সেটা কি, সেটা হচ্ছে এনথ্যালপি অফ রিয়াক্ট্যান্ট। এই যে ভ্যালুটা সেটা কি, সেটা হচ্ছে এনথ্যালপি অফ প্রোডাক্ট। আর ডেল্টা এইচ কী হবে তাহলে, আমার এইচপি মাইনাস এইচ আর। তার মানে দেখো অ্যাকচুয়ালি এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন ডেল্টা এইচের ভ্যালু মানে কোনটা ভ্যালু বলো তো, এই যে এই ডিফারেন্সটা, এইটা হচ্ছে আমার ডেল্টা এইচ। দেখো সবাই বুঝতে পেরেছো কি এবারে, পুরো জিনিসটা বোঝা গেছে তো, দেখে নাও। বাকি তো আর কিছু নেই, যেটা ওখানে লিখেছি পুরো উল্টোটাই হবে। এই যে একই জিনিস যেটা আমরা এন্ডোথার্মিকের জায়গায় লিখেছিলাম, সেটাই আবার এক্সোথার্মিক, জাস্ট উল্টোটা লিখবো। রিপ্রেজেন্টেশনটা কী হবে, একই। ডান দিকে আমরা লিখতে পারি প্লাস এক্স কিলো ক্যালোরি, না হলে বাঁ দিকে এইটা, না হলে কমা দিয়ে আমরা লিখবো ডেল্টা এইচ। এটা ডেফিনেটলি কিছু কিছু রিয়াকশান যেরকম পার্টিকুলার এন্ডোথার্মিক হয়, কিছু কিছু রিয়াকশান একদম ফিক্সড এক্সোথার্মিক হয়। যেরকম কোনো জিনিসকে আমি যদি পোড়াই বা জ্বালিয়ে দিই, এটা এক্সোথার্মিক, কারণ হিট রিলিজ করবে, অক্সিজেনের সাথে বার্ন হবে, হিট রিলিজ করবে। তাছাড়া যে কোনো অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশান ইজ অলওয়েজ এক্সোথার্মিক, অলওয়েজ। অ্যাসিড বেস তুমি করে দাও, এক্সোথার্মিকই হবে। আচ্ছা, সাধারণত ফরমেশন অফ রিয়াকশান মোস্টলি আমার এক্সোথার্মিক হয়, বাট এন্ডোথার্মিক হতেও পারে, যেরকম আমরা এরকম এক্সেপশনস দিয়েছি, বাট মোস্টলি হচ্ছে আমাদের এক্সোথার্মিক হবে। এইটুকু পার্ট আমরা আপাতত পড়লাম। এবারে যে ডেলেই যে ক্যালকুলেশনগুলো আছে থার্মোকেমিস্ট্রির, সেটা আমরা পরের ক্লাসে মানে কালকের ক্লাসে পুরোটাই কমপ্লিট করব। আমি এবার একটুখানি ওপরের দিকে ওঠাচ্ছি, তোমরা বলবে তোমরা কতটা নোট ডাউন করেছো। এনার্জেটিক্সে প্রথমে থার্মোকেমিস্ট্রির যে ডেফিনেশনটা আমি বলেছিলাম, ওটা একটু নোট ডাউন করতে, ওটা নোট ডাউন করবে। থার্মোকেমিক্যাল রিয়াকশান মানে কি, থার্মো মানে হচ্ছে আমার হিট, প্লাস কেমিক্যাল রিয়াকশান মানে কোনো একটা পার্টিকুলার রিয়াকশানে হিট ইনভলভড আছে, তাহলে সেটা হবে থার্মোকেমিক্যাল। একটা এক্সাম্পল যেটা আমরা দেখিয়েছি এখানে, সেটা এন্ডোথার্মিক, কারণ কমা দিয়ে ডেল্টা এইচটা আমরা পজিটিভ দেখিয়েছি। এন্ডোথার্মিক মানে কিন্তু অলওয়েজ কী হবে, রিয়াক্ট্যান্ট ইজ মোর স্টেবল দ্যান প্রোডাক্ট, যেটা আমরা নর্মাল ওই তোমার রিয়াকশান কোঅর্ডিনেটের যে চার্ট আছে, সেই গ্রাফ আছে, সেই গ্রাফের মধ্যেই আমরা দেখিয়েছি। রিয়াক্ট্যান্টটা তাহলে নিচে থাকবে, প্রোডাক্টটা ওপরে, যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে ডেল্টা এইচ। আবার ডেল্টা এইচ যেহেতু মনে করো স্টেট ফাংশন, তাহলে এইচপি মাইনাস এইচ আর, যেটা কিনা হচ্ছে আমার পজিটিভ, এবং স্টেবিলিটি অফ রিয়াক্ট্যান্ট গ্রেটার দ্যান হবে আমার স্টেবিলিটি অফ প্রোডাক্ট। রিপ্রেজেন্টেশনটা বিভিন্ন ধরনের হতে পারে। বাঁ দিকে আমরা প্লাস দিয়ে হিটের অ্যামাউন্ট লিখতে পারি, অথবা ডান দিকে মাইনাস দিয়ে হিটের অ্যামাউন্ট, অথবা যদি কমা দিয়ে আমরা ডেল্টা এইচ লিখি তাহলে আমরা পজিটিভ লিখব। এবার স্পেসিফিক কিছু কিছু রিয়াকশান আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এক্সাম্পল হিসেবে। এই অবধি পুরোটা নোট ডাউন হয়েছে। এন্ডোথার্মিক সবার নোট ডাউন হয়েছে? কারো যদি বাকি থাকে বলো, তাহলে আমি ওয়েট করবো, না হলে এগোবো। এন্ডোথার্মিকটা কারো কি বাকি আছে? তাহলে আমি ওয়েট করব, নাহলে এগোচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কি বলেছিলাম, এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে কি, ডেল্টা এইচ নেগেটিভ। এক্সোথার্মিক কখনই হবে, যখন রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের স্টেবিলিটি বেশি হবে, কারণ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে বলেই কিনা অ্যাকচুয়ালি হিট রিলিজ করে দিচ্ছে, তার মানে প্রোডাক্ট গ্রেটার দ্যান রিয়াক্ট্যান্ট হবে। এবার আমি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকমভাবে দেখাবো, এনথালপি ভার্সেস স্টেট অফ রিয়াকশন, রিয়াক্ট্যান্ট ওপরে, প্রোডাক্ট নিচে, তাহলে রিয়াক্ট্যান্টের এনথালপি আর প্রোডাক্টের এনথালপি আমি বুঝতে পেরে যাব কোঅর্ডিনেট অনুযায়ী। এবার ডেল্টা এইচটা তাহলে কী হবে, ওই যে দুটোর মধ্যে ডিফারেন্স, সেটাই হয়ে গেল ডেল্টা এইচ। তাহলে হবে এইচপি মাইনাস এইচ আর। যদি আমি করি, দেখো নেগেটিভই আসবে, কারণ এইচপি মানে প্রোডাক্টের এনথালপিটা এখন কম আছে,
আর রিঅ্যাক্ট্যান্টের এনথ্যালপিটা বেশি। প্রোডাক্টের এনথ্যালপি আর রিঅ্যাক্ট্যান্টের এনথ্যালপি কীভাবে মাপবো? এই যে একদম নিচ থেকে এইটা যদি তুমি মাপো সেটা হয়ে যাবে আমার HR, আর এই প্রোডাক্টের এখান থেকে যদি এটা আমরা মাপি তাহলে সেটা হয়ে যাবে আমাদের HP, আর ডেল্টা এইচ ইকোয়ালস টু তাহলে কী হয়ে যাবে আমার HP মাইনাস HR। দেখো এখন এটা নেগেটিভ হবে, কারণ এইচপির ভ্যালুটা কম, এইচপি ভ্যালুটা তো আলটিমেটলি কম, HR এর ভ্যালুটা থেকে অনেকটা বেশি। এইটা হচ্ছে আমার টোটালটা HR, আর এইটা হচ্ছে টোটালটা আমার HP। তাহলে আমার ডেল্টা এইচটা হবে HP মাইনাস HR, HRটা হচ্ছে নেগেটিভ, আর রিঅ্যাক্ট্যান্টের স্টেবিলিটি আমার প্রোডাক্টের থেকে কমই হবে। রিপ্রেজেন্টেশন অলরেডি আমরা জানি, যেটা আমার এন্ডোথার্মিকে হচ্ছিল তার ঠিক অপোজিটটা হবে। ডান দিকে আমরা হিটের অ্যামাউন্ট লিখতে পারি, অথবা বাঁ দিকে মাইনাস হিটের অ্যামাউন্ট, অথবা যদি কমা দিয়ে ডেল্টা এইচ লিখি তাহলে ডেল্টা এইচটা আমরা নেগেটিভ লিখবো। দুটো রিঅ্যাকশন আছে যেটা অলওয়েজ এক্সোথার্মিক হবে, যেরকম কোনো জিনিস আমরা বার্নিং করছি, মানে জ্বালিয়ে দিচ্ছি অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে সবসময় দেখবে আমরা হিট ফিল করি, মানে হিট রিলিজ করছি রিঅ্যাকশনটা, তাহলে কম্বাশন রিঅ্যাকশন হবে। আর যে কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, সেগুলো হচ্ছে এক্সোথার্মিক হয়। ফরমেশন রিঅ্যাকশন মোস্টলি হচ্ছে এক্সোথার্মিক হয়, কিছু কিছু মনে করো এন্ডোথার্মিক হয়, যার স্পেসিফিক এক্সাম্পলগুলো আমরা এখানে দিয়েছি। এবারে বলো এই অবধি কারো নোট ডাউন করা বাকি আছে? এসব পুরোটা হয়ে গেছে নোট ডাউন করা? হ্যাঁ স্যার। সারা, হ্যাঁ। রুদ্র, হয়ে গেছে। ঠিক আছে। আমরা আজকের যে ক্লাসটা এই অবধিই রাখবো, কারণ এরপর থেকে যেগুলো করব সেগুলো এর ক্যালকুলেশনগুলো, কারণ এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক কোনটা আশা করি এইটা তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না। আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্টিকুলার তোমাকে কি করে দেবে, এরকম 2-3টে রিয়াকশন দিয়ে দেবে এবং আলটিমেটলি বলবে পার্টিকুলার ফাইনাল রিয়াকশনটা ডেল্টা এইচ কত হবে, ওই সামেশান করে বা মাল্টিপ্লিকেশন করে ডিভিশন করে এরকমভাবে আমরা বার করব, যেটা আমরা দেখাবো। কারণ ডেল্টা এইচ যেহেতু মনে করো স্টেট ফাংশন, তাহলে আমার তো ফাইনাল ইনিশিয়াল স্টেটের ওপরই ডিপেন্ডেন্ট, পাথের ওপরে তো ডিপেন্ডেন্টই নয়। তাহলে আলটিমেটলি ওই যোগ বিয়োগ করে টোরে আমাদের এইটাকে বার করতে হবে। এটা একদম সোজা, এইটুকু পার্ট কালকেও তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি, আশা করছি 1.5 ঘন্টার মধ্যে ক্লাস আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো আজকে এই অবধিই রইল। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে